ধন্যবাদ রবিন তোমাকে। রবিন, তুমি থাকো এবং অ্যাডমিন প্যানেলে যারা অফ আছে তাদের বের করে দিয়ে, যেহেতু আমাদের 100-র বেশি নেওয়ার সুযোগ নেই, বাকিদের বের করে দিতে হবে। যারা শুনছেন তাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকে বৈঠক আবৃত্তি অভিনয় উপস্থাপনা পাঠশালার পক্ষ থেকে আমি হাসান মাহাদি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জীবনের মহামূল্যবান 2 ঘন্টা সময় যদি এই ক্লাসটির জন্য বরাদ্দ রাখি, তাহলে মাথায় রাখতে হবে এই 2 ঘন্টা এখান থেকে ভালো কিছু আসতে হবে, এই উদ্দেশ্য হতে হবে। এবং উদ্দেশ্যে যদি সৎ থাকে তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। তো আপনাদেরকে বলা, অনুরোধ, যেহেতু সময় দিচ্ছেনই সেটা হেলা ফেলায় না, সেটা 2 ঘন্টা দেওয়ার পরে যেন জীবন নিয়ে একটা আলাদা উপলব্ধি তৈরি হয়। এই জন্যই আপনাদেরকে অনুরোধ করব, কেবলমাত্র যাদের ক্যামেরা অন করার সক্ষমতা রয়েছে তারাই ক্লাসে থাকবেন। যারা অফ করবেন সঙ্গে সঙ্গে বের করে দেবে, কারণ অনেক মানুষ অপেক্ষায় আছে। এবং আমাদের এটা পদ্ধতি যে 100-র বেশি নেব না ক্লাসে, ইচ্ছে করেই। তো সেই সৌভাগ্যবান 100-র মধ্যে যদি আপনার থাকতে ইচ্ছে হয়, তাহলে এই 2 ঘন্টা আন্তরিকভাবে এখানে সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং 2 ঘন্টা পরে আপনি এটা নিয়ে হতাশ হবেন না, আমার ধারণা। আপনার উপলব্ধিতে এই ক্লাসটি নতুন একটি মাত্রা যুক্ত করবে, এটা আমার বিশ্বাস আপনাদের সকলের প্রতি। এখনো যে 10-12 জন ক্যামেরা অফ করে ঘুরে বেড়াচ্ছেন, তারা থাকতে পারবেন না। এই জন্য যদি ক্লাসটি করতে হয়, অন করে ফেলতে হবে। আর 2 ঘন্টা একটা সময়টি যেন খুব আন্তরিকভাবে শুনতে পারেন, এই জন্য এই যন্ত্রের যন্ত্রণা হাতে নিয়ে ঘুরে বেড়ানো যাবে না। একটা জায়গায় মোবাইল, ল্যাপটপ, ট্যাব যেটি হোক স্থির করে রেখে দিয়ে আপনাকে একটু মনোযোগ দিতে হবে আমার কথায়। যদি আপনার হাতে মোবাইল বা যন্ত্রের যন্ত্র না থাকে, তাহলে আমার কথা আপনি কানে পুরোপুরি নিতে পারবেন না, কোনোভাবেই নিতে পারবেন না, ঝামেলা হবে, হবেই। তো সেই জন্য অনুরোধ, একটু স্থির হয়ে যান সকলে। আপনারা আজকে আমার এই ক্লাসে যারা এসেছেন, ফ্যানটা একেবারে কমায় দাও, ঠান্ডা লাগে। আমার এই ক্লাসে যারা আজকে একত্রিত হয়েছেন, আপনারা কেউ কোনোভাবে সুস্থ মানুষ না, পাগল, উন্মাদ। সুস্থ মানুষেরা আমার ক্লাসে আসে না সাধারণত, কোনোভাবে আসার সুযোগ নেই। কারণ শুক্রবারের একটা ছুটির দিন, ঘোরাফেরার দিন, ঘুমানোর দিন, সিনেমা দেখার দিন, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার দিন, যাদের কোনোটাই নেই, ঘুমানোর দিন। তারপরেও এটাও যাদের হয় না, তারা হিরু আলমের ভিডিও দেখে সময়টা কাটাতে পারেন। জি বাংলা, স্টার বাংলার পারিবারিক রাজনীতির যে নাটক, সেগুলো দেখে আপনারা সময় কাটাতে পারতেন। সেগুলো উপেক্ষা করে আমার এই ক্লাসে এসেছেন মানে আপনি পাগল, এতে কোনো সন্দেহ নাই। আহ, আর এই পাগলামিটাকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধায় জানাই। এই জন্য জানাই, পৃথিবী নির্মাণ বিনির্মাণে কোনো সুস্থ মানুষের কোনো ভূমিকা নেই। সভ্যতার বিকাশ, সভ্যতার উত্থান, সভ্যতার সংস্কার, এইগুলো তো সবসময় পাগলদের অবদান আছে, সুস্থ মানুষের কোনো অবদান নেই। তো কয়েকজন পাগলের নাম বললে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আইনস্টাইন সুস্থ ছিল কিনা, তার সময়, তার সভ্যতা তাকে সুস্থ বলে নাই। সক্রেটিস, প্লেটো, বেশি দূরে না গেলে আমাদের কাছে যদি চলে আসি, লালন সাঁইজি, কাজী নজরুল ইসলাম। এরা, ওনাদের সময় সভ্যতা ওনাদেরকে কোনোভাবেই সুস্থ বলেনি, পাগলই বলেছে, অসুস্থই বলেছে। এবং লালন পাগল হিসাবেই মারা যেতেন যদি রবীন্দ্রনাথ আবিষ্কার না করতেন। ওইভাবেই এরকম পাগল বহু আমাদের চারিধারে মানে ছড়িয়ে ছিটিয়ে হয়তো কম বেশি থাকে। হাসন রাজা, বাবের সকল জমিদারিত্ব মানুষের জন্য বিলীন করে দিয়ে একতারা হাতে নিয়ে বের হয়ে গেলেন। এবং উনি যে গানটা করেছেন, ও গানের দর্শনগত জায়গায় উনি বোধ থেকেই করেছেন যে এই ঘর বাড়ি ভাড়া না আমার, এগুলো নিয়ে আমার টেনশন নাই, এটা আমার না, এটা বিশ্বাস করেই করেছেন। কাজী নজরুলকে তার সময় কাফের বলেছে কেউ, পাগল বলেছে কেউ, উন্মাদ বলেছে কেউ, ছন্নছাড়া বলেছে কেউ। কিন্তু এখন সবগুলোর বিপরীত বলে। একজন মহাপণ্ডিত ছিলেন, এবং ইসলামী জলসায় তার গান গেয়ে বলা হয় আল্লাহর কত বড় ওলি ছিলেন উনি, তা না হলে কি করে এত ভালো ভালো জিনিস লেখেন। কিন্তু তার সময় তাকে কাফের আখ্যায়িত করা হয়েছে, কোরআন হাদিসের যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করে, এবং সেটি প্রতিষ্ঠিত করে ছাড়া হয়েছে। তো এরকম পাগলদের অবদান সবসময় বেশি। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, সকলের মধ্যে কম বেশি পাগলামি আছে জন্য এসেছেন। এবার আসলে তাহলে সুস্থতা কি, পাগলামি ব্যাখ্যাটা আমি দিলাম। সুস্থতা হচ্ছে আমরা ভালো রেজাল্টে এসএসসি পাশ করবো, এইচএসসি পাশ করবো, আহ অনার্স মাস্টার্স পাশ করবো, তারপরে ভালো একটা চাকরি পাবো। সে হোক প্রথম বিসিএস ক্যাডার, দ্বিতীয় বিসিএস ক্যাডার মিস হলে একটা বড় সংখ্যা বিদেশ চলে যেতে চাই। আর তারা যাও যেতে পারে না, তারা ব্যাংকের কর্মকর্তা হতে চায়। এর বাইরে খুব একটা সুস্থতা এই দেশে আছে বলেন তো? সুস্থ বলতে একজন বিসিএস ক্যাডার, সুস্থ বলতে একজন ব্যাংকার, সুস্থ বলতে একজন সফল অর্থনৈতিক সফল ব্যক্তি। এর বাইরে আর কাউকে সফল বলা হয় না এই মুহূর্তে আমাদের পুঁজিবাদী অবস্থা। সুতরাং আপনার এই সময়টা তো আর্থিক কোনো কাজেও যুক্ত হতে পারতেন, সেটা না করে এমন একটি কাজে যুক্ত হয়েছেন যেখানে
আপনাদের সেই অর্থে অর্থ দেবে না, কিন্তু আপনাদের এই পাগলামিটাকে দারুণভাবে শানিত করবে। মূলত আপনার ভেতরে এই পাগলটাই হচ্ছে আগুন, স্বপ্ন। আপনার স্বপ্ন আপনাকে তাড়া করে এখানে নিয়ে এসছে, আপনাকে বিশ্রাম নিতে দেয়নি। এবং আমার সাথে আপনার কোনো চুক্তি নেই, তথাপি আপনি আমার বা আমার প্রতিষ্ঠানের কথা শুনে ক্যামেরাটা ঠিকঠাক করে বসে আছেন। বসের অর্ডার শুনলে চাকরিতে প্রমোশন হয়, বিভিন্ন লোকের অর্ডার শুনলে উপকার হয়, আমার অর্ডার শুনলে আদৌ উপকার হবে কিনা জানেন না, না জেনে আমার কথা মেনে আপনি বসেও গেছেন। তার মানে কতটা পাগল হতে পারে? এখানে কোনো লাভ লালসার চূড়ান্তই হয়নি। তো আপনাদের ভেতরে এই পাগলটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই, এবং এই স্বপ্নটাকে পুষে রাখা দরকার, এই পাগলটাকে পুষে রাখা দরকার। মানুষ তার স্বপ্নের সমান বড়, এটা যদি মানুষ বিশ্বাস করে, তাহলে সেই স্বপ্নকে অতিক্রম করবেই। সকল ধর্মগ্রন্থ এই কথাটা বলে গেছে। পবিত্র কোরআনে বলেছে, আর মানুষ তাই পায় যা সে চায়। এটি আল্লাহ তাআলা বলেছে, কিন্তু এটি কোনো মানুষের কথা না, হাদিসের কথা না, কোরআনের কথা। আর মানুষ তাই পায় যা সে চায়, এটা উনার ওয়াদা। অতএব আপনি যা চান তা কিন্তু পাওয়া সম্ভব, এটি আল্লাহ তাআলা বলেছেন। এবং আরেকটি রেফারেন্স যদি বলি, আহ, মহান আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে তার ভাগ্য পরিবর্তন না করে। আল্লাহ তাআলা কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয় নাই যে আপনার কপাল বদলে দেবেন। আপনার কপাল আপনি বদলালেই উনি করবেন, এটি কিন্তু প্রতিশ্রুতি দেয়া পবিত্র কোরআনে। অন্যান্য ধর্মগ্রন্থও তাই বলা হয়েছে, একই কথা বলা হয়েছে, যে আপনার ভাগ্য, আপনার স্বপ্নকে আপনাকেই বাস্তবায়ন করতে হবে। অন্য কেউ সেটা করে দেবে না, দেয়ার দায়ভার না। তো আপনারা যারা এই স্বপ্নটাকে এই পর্যন্ত বহন করে আমার ক্লাস পর্যন্ত এসেছেন, অতএব সেই স্বপ্নের দায়িত্ব আপনাদের। সেই স্বপ্ন পূরণ করে মানুষ তার স্বপ্নের সমান বড় এটি বাস্তবায়ন করাও প্রয়োজন। কিন্তু হয় কি, আমরা প্রচুর স্বপ্ন দেখি, ঘুমিয়ে যাই, পরের দিন আবার ভুলে যাই। এইটা বস্তুত স্বপ্ন না। স্বপ্ন এইটাই যে আপনাকে এখন বিশ্রাম নিতে দেয়নি। আপনি জাগ্রত অবস্থায় সচেতনভাবে যে পরিকল্পনা বা স্বপ্ন দেখছেন, এটি আসলে স্বপ্ন। ঘুমিয়ে যেগুলো দেখি সেগুলো দুঃস্বপ্ন, অধিকাংশই দুঃস্বপ্ন। আপনি যাকে অপছন্দ করেন না তাকে প্রচুর পিটাচ্ছেন, স্বপ্নে দেখলেন। পিটাতে 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 এক সময় দেখলেন যে সে কোমর থেকে ছুরি বের করে আপনার পেটে ঢুকাই দিচ্ছে। আপনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আপনার পেটে হাতড়ে ছুরি খুঁজছেন, ছুরিটা বের করার চেষ্টা করছেন, ঘুম থেকে উঠে দেখেন নাই, ছুরি নেই। আপনি তারপরে জল খেয়ে, এক গ্লাস জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করছেন। এটা দুঃস্বপ্ন, এটা কিন্তু স্বপ্ন নয়। তা আপনারা যারা এখানে এসেছেন তারা স্বপ্নগুলোকে বহন করে এসেছেন আমার ধারণা। এবং প্রত্যেকের মধ্যে একটি দারুণ চিন্তা আছে। কেউ হয়তো বাংলাটা বলতে চান ঠিক মতো, কেউ আবৃত্তি শিল্পী হতে চান, কেউ সংবাদ উপস্থাপক হতে চান, কেউ ভালো বক্তা হতে চান, কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কেউ একজন ভালো ওয়াজি হতে চান। প্রত্যেকের মধ্যে একটা নৈতিক দুর্দান্ত ভালো স্বপ্ন আছে, যে কারণে এখানে এসেছেন, নচেত আসতেন না। তো সেই স্বপ্নটা বাস্তবায়নে প্রয়োজন হচ্ছে নিরলস এবং ধারাবাহিক পরিচর্যা। স্বপ্ন কিন্তু একদিনের পরিচর্যায় বটবৃক্ষ হয়ে ফল ফুল দেবে না। একটি বাচ্চা একদিনে দাঁড়াতে পারে না, কোনোভাবেই একদিনে একটি বাচ্চা ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় না বা দাঁড়াবে না। একটি বাচ্চা দাঁড়ানোর চেষ্টা করবে 6 মাস বয়সে, কিন্তু প্রথম দাঁড়ানোর পরে পড়ে যাবে, পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পাবে, থুতনি ফেটে যাবে, দাঁত দিয়ে রক্ত পড়বে। তারপরে সেই বাচ্চাটা প্রচন্ড শক্তি দিয়ে চিৎকার করে কাঁদে, কিন্তু কাঁদতে কাঁদতে কি থেমে যায়? খেয়াল করে দেখবেন বাচ্চাদের, ও কাঁদতে কাঁদতে ওই ব্যথার উপর আবার ঘুরে দাঁড়াতে চাই, আবার দাঁড়াতে চাই। এই বাচ্চাটি এইভাবে 2-1 মাস করলেই তারপরে দেখা যাচ্ছে দাঁড়ানো তো দূরের কথা, দৌড়াচ্ছে। কিন্তু কোনো কোনো বাচ্চা মনস্তাত্ত্বিক ভাবে ওই ব্যথাটাকে কষ্ট ভেবে দাঁড়ানোর চেষ্টা করে না। এটি হয়তো হাজারে একটা বাচ্চা হতে পারে। ওই বাচ্চা মনস্তাত্ত্বিক সিগন্যালের কারণে শারীরিকভাবে আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে ওঠে। এটা যারা চিকিৎসা বিজ্ঞানে কাজ করে তারা জানে। অন্তত হাজারে একটি বাচ্চা এই ঘটনা ঘটে, তার ফিজিক্যালি ফিটনেস ওকে, ডাক্তার বলছে, কিন্তু তার মেন্টালি সিগন্যাল না থাকার কারণে সে দাঁড়ানোর চেষ্টা করছে না, বা দাঁড়ালে ব্যথা পাবে এই বিশ্বাস তার দাঁড়িয়ে গেছে। সে কিন্তু আর হাঁটা শেখে না, এবং সেই বাচ্চাটা অটিস্টিক হয়ে ওঠে। আমাদের স্বপ্নগুলোও তাই। ও ব্যথা পাবে, ও আঘাতের মুখোমুখি হবে, কিন্তু ওই আঘাত নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। তাহলে সে তার স্বপ্নের সমান বড় এটি হবেই, না হওয়ার কোনো কারণ নেই। এই বাংলাদেশে, বেশি দূরে যাব না, দুটো হাত নেই, দুটো পা নেই, সেই মানুষটি এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। আছে না, প্রতি বছরই নিউজ আসে। এবং সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট করছে। দুইটা হাত দুইটা পা নেই, একটু ভাবেন তো। আপনি একদিন আপনার হাতটা শুধু বেঁধে রাখেন, রেখে একটু দিন কাটায় দেখেন।
যে একটা হাত না থাকলে কি হয়, তার চারটা হাত পায় নেই, কিন্তু তার এই প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা নেই, সে অনায়াসে কাজ করছে। আমি একটা অফিসে একজন অন্ধ কর্মকর্তাকে দেখেছি। হ্যাঁ, উনি যে হারে কাজ করে, যারা সুস্থ তারা কেউই তার সাথে কাজ করে পারে না, এবং ফিজিক্যাল কাজ, নানান কিছু। তার মানে কি, কোনো প্রতিবন্ধকতায় প্রতিবন্ধকতা না, যদি আপনি মাথায় একবার সেট করেন যে আমার এই স্বপ্ন এটা, আমি এটা বাস্তবায়ন করব মানে করবই, এটি বাস্তবায়ন না করার কোনো কারণ নেই, এটি আমাকে করতেই হবে, তাহলে সেটি অনায়াসেই সম্ভব। তো আপনাদের স্বপ্নের প্রতি আমার শ্রদ্ধা, এই স্বপ্নটি বাস্তবায়িত হোক, এটি আমি চাই। এবং আপনাদের স্বপ্নের প্রতি অগাধ ভালোবাসা থাক, এবং আপনারা একনিষ্ঠভাবে ওই কাজটি করবেনই। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে, তার সাথে প্রতিদিন দেখা হতে হবে, এবং স্বপ্নটাকে চাওয়া হতে হবে এত কঠোর। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। যদি স্বপ্নটা এই সিদ্ধান্ত উপনীত হয়, না পাওয়ার কোনো কারণ নেই, একেবারেই পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনাদের স্বপ্নগুলো যেন এরকম হয় যে আমাকে লাগবেই, আমার হলেও হবে না হলেও হবে এরকম না, একটু চেষ্টা করে দেখি হবে না, হতে হবে, এই সিদ্ধান্তে যদি উপনীত হন তাহলে না হওয়ার কোনো কারণ নেই। তো আপনাদের সকলের স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে কথা বলবো বাচিক শিল্প নিয়ে, এবং আপনারা যে স্বপ্নটি বহন করে এখানে এসেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কি কি যোগ্যতা প্রয়োজন, এবং তার কতটুকু আপনার আছে, কতটুকু নেই, কতটুকু এখন পূরণ করা প্রয়োজন, সেই সব বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। রবিন, কি আমাকে শুনছো? জি স্যার। এই আমার স্ক্রিন শেয়ার ওপেন নাই। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আর একটা উদাহরণ দিয়ে আমরা একটু বাচিক শিল্পে যাব। জীবনে কি সহজ আপনার জীবনে, এই প্রশ্নটি যদি করি, আপনি তাহলে বলবেন আপনার যেটা পছন্দ ওইটা কোনটা। ধরেন আপনার বিরিয়ানি খাওয়া পছন্দ, আপনি বলবেন বিরিয়ানি খাওয়া সহজ। আপনার প্রচুর ফাউ কথা বলতে ভালো লাগে, কোনো এই চার দোকানে বসে ফাউল কথা বলতে ভালো লাগে, এটা সহজ। এইরকম যার যেটা পছন্দ সে বলবেন যে সেটা পছন্দ। প্রচুর ঘুমানো সহজ, প্রচুর রিলস দেখা সহজ, যে যেটি করেন এবং করতে ভালো লাগে সেটাই ভাববেন যে সহজ। লাল চাবি। এখন ধরে নেন আপনি সিদ্ধান্ত নিলেন যে ঘুমানো সহজ। ঘুমানো যে কতটুকু সহজ, করোনার মধ্যে আপনারা বোঝেন নাই, তখন মনে হয়েছে না পৃথিবীর সবচেয়ে জঘন্য জায়গা বিছানা, আর সবচেয়ে উত্তম জায়গা গলির মোড়ে আড্ডাখানা, যেখানে যাওয়া নিষেধ, গেলে আর্মি ধরে, পুলিশে ধরে, জরিমানা করে, তাই না, নানান সংকটে। তার মানে সবচেয়ে উত্তম জায়গা হয়ে গেল গলির মোড়ে ওই জায়গা, আর সবচেয়ে খারাপ জায়গা বিছানা। তার মানে আমাদের নিয়মে বেঁধে দিলেই সেটা দেখবেন কঠিন হয়ে গেছে। একইভাবে হাজির বিরিয়ানি খাওয়া আপনার জন্য সহজ ভেবেছেন। আপনাকে যদি বেশি না, টানা 7 দিন শুধু হাজির বিরিয়ানি খেতে দেয়া হয়, 3 বেলা আপনি আর কোনো খাবার পাবেন না, শুধুমাত্র হাজির বিরিয়ানি পাবেন। আপনি 7 দিন পরে হাজির বিরিয়ানি দেখলেই বমি করবেন, এত জটিল হয়ে যাবে। তার মানে ওটা যেটি আপনি ভাবছেন সহজ, ওটি করতে গেলেই, নিয়মিত করতে গেলেই মনে হচ্ছে কঠিন। ভেবে দেখেন, যারা ভেবেছিলেন ওই ওই ব্যাংকের চাকরিটা অনেক আরামের, অনেক ভালো লাগার, অনেক কষ্ট ওই ব্যাংকেই চাকরি হলো, 2 বছর গেলে আর ব্যাংক ভালো লাগে না। দুপুরে লাঞ্চ করার পরে 5টা বাজতে চায় না, 2টার পর থেকে 5টা পর্যন্ত ঘড়ি দেখে কম করে 400 বার, কখন বাজে 5টা, কখন বাজে 5টা, এই 5টা বাজার প্রত্যাশায় ঘড়ি দেখতে থাকে, আর ভালো লাগে। মূলত ঘটনা যেটা ঘটে, যেদিন থেকে কাজটি থেকে ভালোবাসা উঠে যায়, সেদিন থেকে ওটি কঠিন হয়ে পড়ে। তো নির্মলেন্দু গুণের একটি কবিতা এরকম, কিছুই সহজ নয়, আনন্দ সহজ নহে, বেদনা সহজ নহে, বিরহ সহজ নহে, মিলন সহজ নহে, কি তবে সহজ? কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ, নারী কি সহজ, নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনের ভালোবাসিলাম, কঠিন বঞ্চনার মুখ তবু কি সহজ? প্রহরে প্রহরে জাগিয়ে দেখি নিত্য কঠিনের মুখ, জলে চারিপাশে, কেহ দূরে যায়, কেহ কাছে আসে,
কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ নাকি ঘৃণা? জীবন সহজ নহে, মরণ সহজ কিনা আমরা জানি না। হয়তো সহজ কাছে আসা তাই কাছে আসি, হয়তো সহজ ভালোবাসা তাই ভালোবাসি। যখন সহজে কিছু পাই ভাবি সহজ ছিল পাওয়া, যখন হারাই ভাবি হায় এমন সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপরে দূরে বসে সহজের সাথে কঠিনের যখন মিশাই, দেখি শুধু জীবনে বিষাই নীল নৈসর্গের বিষে। বিষ কি সহজ নাকি অমৃত? সহজ আনন্দ ছিল কিসে মনেও পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে, শুধিতে পারি না ঋণ। বুঝি সহজে ছিল না রাত্রি, ছিল না সহজ কোনোদিন, ছিল না সহজ কোনোদিন। সহজে এরকম না। আমরা জীবন সহজ ভেবেছি, এবং এই সহজ ভাবার একটা প্রশ্ন হচ্ছে, পন্থা হচ্ছে, আমরা যারা এসএসসি পরীক্ষার আগে শুনেছি ইন্টার অনেক সহজ, মনে আছে? সবাই বলতো ইন্টার 2 বছর ধরে 6টা সাবজেক্টে পড়বে, একেবারে সহজ। এসএসসি পাশ করে ইন্টারে গিয়ে দেখে আরো কঠিন হয়েছে কিনা। ইন্টার পড়ার সময় শুনছি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে খালি আরাম আর আরাম, প্রেম করবো আর ঘুরে বেড়াবো, কোনো কাজ বাজ নাই। এখন বিশ্ববিদ্যালয়ে এসে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে 3 মাস পরেই শুনি ইয়ে পরীক্ষা, কি বলে, ইনকোর্স পরীক্ষা। একই 3 মাসও যায় না, এবং শুরু হয় সেমিস্টারের অত্যাচার। অনার্স পড়ি, এভাবে জীবন মনে হয় প্রতিদিন সহজ হবে, জীবন আরো কঠিন হয়ে ওঠে না? সবটাই। কারণ যেখানে যাচ্ছি সেটি কঠিন, না যেটি সেরে এসেছি সেটি সহজ। কিন্তু আমরা সবসময় ভুল ভেবেছি যে সামনে সহজ, সামনে সহজ। মূলত সবই সহজ যদি কঠিনকে মোকাবেলা করা যায়। ঘটনাটা হচ্ছে এই জায়গা, আর কিচ্ছু না। কঠিনকে যদি বরণ করা যায়, গ্রহণ করা যায়, চ্যালেঞ্জে নেওয়া যায়, তাহলে পৃথিবীর সব সহজ। তো আপনারা যে স্বপ্নটি নিয়ে এসেছেন সেটি সত্যিই সহজ, কিন্তু সেটি কঠিনকে জয় করার মানসিক যে প্রস্তুতি, সেটি থাকা প্রয়োজন। এবারে যাব আমরা, আজকে যারা এখানে এসেছেন সকলেই বাচিক শিল্পী হতে এসেছেন। অনেকের ধারণা ছিল এই লোকটা একসাথে এত কিছু কিভাবে শেখাবে। আমাদের সার্কুলার মধ্যে অনেক কিছু লেখা না, আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, নানান কিছু লেখা। তা আপনারা ভেবেছিলেন যে এই মানুষটা এত কিছু শেখাবে কিভাবে। আমরা আসলে এত কিছু শেখাবো না, শেখাবো একটা জিনিস, বাচিক শিল্প। বাচিক শিল্প কি? বাকযন্ত্র ব্যবহার করে যেখানে শিল্প তৈরি হয়, মানুষকে আকৃষ্ট করা যায়, সেটি বাচিক শিল্প। বাকযন্ত্র কি? কথা বলতে যা যা অঙ্গ প্রত্যঙ্গের আগে পুরোটাই বাকযন্ত্র। হ্যাঁ, কণ্ঠস্বর, তারপর হচ্ছে ভোকাল কর্ড, ঠোঁট, দাঁত, চোয়াল, ফুসফুস, এগুলো সব বাকযন্ত্রের মধ্যে পড়ে, যেগুলো কথা বলতে আমাকে সহযোগিতা করছে। আর সেক্ষেত্রে এই যে বাকযন্ত্রের ব্যবহার করে যেখানে শিল্প নির্মাণ হবে সেটাই বাচিক শিল্প, খুব অনায়াসী। কিন্তু কথা হচ্ছে, শিল্প মানে উত্তীর্ণ হতে হবে। অনেক মানুষ গান করছে, কিন্তু আমরা উঠে যাচ্ছি, শুনতে চাইছি না কেউ। ওটি শিল্প না, শিল্প মানে উত্তীর্ণ না। আবার পক্ষান্তরে একজন মানুষ বক্তব্য দিচ্ছে আধা ঘন্টা ধরে, কিন্তু আমরা কেউ তাকে ছেড়ে উঠছি না, কারণ তার কথা বলাটাই শিল্প হয়ে উঠেছে। তো আপনার কথা বলাটা যদি শিল্প মানে উত্তীর্ণ হয়, তাহলে সেটি বাচিক শিল্প। সরাসরি বাচিক শিল্পের মধ্যে কি কি পড়ছে দেখেন: আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি বা বেতার অনুষ্ঠান উপস্থাপনা, কণ্ঠ অভিনয়, বক্তৃতা, বিতর্ক, শিক্ষকতা, শিক্ষকতা, আইন পেশা, রাজনৈতিক বক্তা হওয়া, একজন আলেমে দ্বীন হিসেবে দায়ী হওয়া, ওয়াজি হওয়া, যেখানেই কথা বলার প্রয়োজন সেটি বাচিক শিল্প, যদি শিল্প মানে উত্তীর্ণ হয়। এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ শিল্প মানে উত্তীর্ণ হওয়াটা জরুরি, তাহলেই সেটি বাচিক শিল্প হয়ে যাবে কথা বললেই। আপনার এখানে যারা এসেছেন সকলে বাচিক শিল্পী হতে চেয়েছেন, খেয়াল করে দেখেন। সবাই কথা বলতে চেয়েছেন। আবৃত্তি শিল্পী হতে চেয়েছেন, ওইটার কাজ কি? কথা বলা। সংবাদ উপস্থাপক হতে চান, ওইটার কাজ কি? কথা বলা। একজন বক্তা হতে চান, কথা বলা। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সবাই ভাবেন ইউটিউবিং শিখলেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যাবে, ক্যামেরা চালালেই হয়ে যাবে, না। ওইটা আসলে কারিগরি বিষয়টা 20%। আর 80% হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কিভাবে উপস্থাপন করছেন,
কথা বলছেন। এই কথা বলা যাদের ভালো না, সে যত দামি ক্যামেরাই কিনুক, তার কন্টেন্ট চলে না, আপনি দেখবেন। এখন তো সেই জায়গা থেকে যারা ভালো করছে, তাদের 80% যোগ্যতা কিন্তু এই কথা বলা। শিক্ষক, একজন ভালো শিক্ষক যখন কথা বলে, তারটা আমাদের গ্রহণ করতে অসুবিধা হয় না। আপনার পুরো শিক্ষা জীবনে এক দুজন শিক্ষকের কথা আপনি মনে করবেন, যার ক্লাসে আপনি কখনোই ক্লান্ত হতেন না, বিরক্ত হতেন না। মনে করে দেখেন। তিনি শুধু শিক্ষক ছিলেন না, বাচিক শিল্পী ছিলেন। একজন আইনজীবী খুব উঁচু মানের একজন বাচিক শিল্পী। একজন রাজনৈতিক বক্তা খুব উঁচু মানের বাচিক শিল্পী, যদি সেটি শিল্প মানে উত্তীর্ণ করা যায়। অতএব আপনারা বাংলা উচ্চারণ সঠিক করে তারপর যা যা করতে চাইছেন, প্রত্যেকটি কাজ বাচিক শিল্প বা বাচিক শিল্পীর কাজ। আমরা এখানে বাচিক শিল্পী হতে চেয়েছি। তো আজকে আপনারা যে একক সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে আমি শুধু আবৃত্তি শিখবো, আমি শুধু খবর পড়া শিখবো, শুধু বক্তা শিখবো, সেই কাজটি করতে কি কি যোগ্যতা প্রয়োজন, সেটির কতটুকু আপনার আছে কতটুকু নেই, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এখন আজকের ক্লাসে। তাহলে শুরু করা যাক। ধরে নেন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি একজন আবৃত্তি শিল্পী হবেন। আচ্ছা, এই গ্যাপে একটু বলে রাখুন, আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু ক্রমাগত রিমুভ করছে। আপনারা যদি এক মুহূর্তের জন্য ক্যামেরা বন্ধ করেন, আপনিও পড়ে যেতে পারেন সেইটাই। তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ, একটু ক্যামেরা অন রেখে বসতে হবে। কারণ একবার যদি আমাদের প্যানেল থেকে বের করে দেয়, আজকের ক্লাসে আপনি আর ঢুকতে পারবেন না। তো এরকম কোনো দুর্ঘটনা ঘটলেও এই ক্লাসটি আমরা রেকর্ড আবার পরে দিয়ে দেবো হয়তো, তখন আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু এই ক্লাসে, লাইভ ক্লাসে একবার বের করে দিলে আর ঢোকা যায় না। কিন্তু লাইভ ক্লাসের এই মজাটা কোনোভাবেই আপনারা রেকর্ডে পাবেন না। আচ্ছা, তো সিদ্ধান্ত নিয়েছেন আপনি আবৃত্তি শিল্পী হবেন। আমরা এই ক্লাসটি কেন করছি? ধরেন আপনি বাজারে যাবেন, বাজারে গেলে আপনাকে প্রথমে জানতে হবে ঘরে কি নেই এবং কি আছে। এই দুটো জিনিস না জেনে যদি বাজারে যান, আপনি বাজার করবেন কি? সমস্যা হবে না? আপনি অতীব জরুরি একটা জিনিস নিয়ে আসবেন না, আবার যেটা জরুরি না, কাঁচামরিচ পচে যাচ্ছে ফ্রিজের মধ্যে, সেটা আবার 1 কেজি কিনে নিয়ে আসলেন। আর অতীব জরুরি লবণ আপনি নিয়ে আসলেন না, ঘরে আসার পরে গিন্নি বললো তুমি কি শুরু করছো, মাথাটা তো ঠিক আছে? আজ 3 দিন ধরে লবণ ভাবির কাছ থেকে ধার করি, আর কয়দিন আমি লবণের জন্য মানুষের দ্বারে দ্বারে যাব? হবে কিনা? কারণ আপনি জানেন না যে লবণের ঘাটতি আছে বা বাসায় 3 দিন লবণ নাই। তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে কি আছে কি নেই। তো আপনি যে কাজটি করতে চেয়েছেন, আবৃত্তি শিল্পী হতে চান বা যেটাই হতে চান, প্রথম কি নেই বা আছে সেটা জানা দরকার। একজন আবৃত্তি শিল্পীর 1 নম্বর যোগ্যতা যেটি, সেটি প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ। এখানে দুটি শব্দ, প্রমিত এবং শুদ্ধ। শব্দ দুটোর মানে বা অর্থ এক নয়। খেয়াল করেন, প্রমিত কি শুদ্ধ কি একটু মনোযোগ দিলে পরিষ্কার হয়ে যাবে। প্রমিত হচ্ছে বিশ্বের 41 কোটি বাংলা ভাষাভাষী যে বাংলা একবারে গ্রহণ করবে, মানবে, বুঝবে সহজে, সেটি হচ্ছে প্রমিত বা মান ভাষা। কিন্তু ধরেন আপনার বাড়ি বরিশাল, আপনি বলছেন কর্মু আনে, খামু আনে, জামু আনে, কইতে আসি, যাইতে আসি, নাইতে আসি, নাইতে আসি। এই যে কইতে আসেন, এগুলো কি অশুদ্ধ? এটা অশুদ্ধ না, শুদ্ধ কিন্তু আঞ্চলিক। আর ওইটার ব্যবহারিক জায়গা শুধু বরিশাল। এর বাইরে বরিশালের মানুষটা যদি ঢাকায় এসে যদি বলে কি কর্মু আনে, তখন আমরা তাকে বলি এই বরিশাল্লা। নোয়াখালীর ভাষাটি বললেই নোয়াখাইল্লা, আমরা তাই বলি না? কারণ ওই ভাষাটা ঢাকায় প্রযোজ্য না, ওটি বরিশালের জন্য প্রযোজ্য। কিন্তু ভাষাটির প্রতি অশ্রদ্ধা থাকলেও আবার হবে না। আপনার মাতৃভাষা কিন্তু প্রমিত ভাষা না। আপনার মাতৃভাষা কর্মুয়ানে, খামুয়ানে, জামুয়ানে ওইটা। আমার মাতৃভাষা হচ্ছে আমাদের হনে জেম্বা করে ঝিনেদা কথা কয়, ওইটা হচ্ছে আমার মার ভাষা। মাতৃভাষা মানে আমার মার কোলে শুয়ে শুয়ে আমি যেটা শুনেছি, যেটা শিখেছি, ওইটাই হইল গে আমাদের মাতৃভাষা। এটার প্রতি অশ্রদ্ধাও থাকা যাবে না। ওর চেয়ে পবিত্র ভাষা পৃথিবীতে নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু ওটাকে আঁকড়ে ধরে বসে থাকার সুযোগ নেই, কারণ আপনি যে আবৃত্তিটি করছেন, সেটি শুধু ঝিনেদার জন্য না। আপনি বরিশালের মানুষ হলে সেটি শুধু বরিশালের জন্য না, আপনি সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর জন্য কবিতাটি করছেন। তাহলে আপনাকে শিখতে হবে প্রমিতটি। তাহলে প্রমিত ভাষার কবিতা পেলে প্রমিত, কিন্তু এর মধ্যে কিছু কিছু কবিতা আমরা পেয়ে যাব যেটি আঞ্চলিক ভাষায়। আঞ্চলিক ভাষার কবিতা পড়ার ক্ষেত্রে আমাদের সেই আঞ্চলিকতা না জেনে কবিতাটি পড়া বা আবৃত্তি করা যাবে না। আঞ্চলিকতা, ওই ভাষাটি যদি আমার চেনা না হয়, তাহলে ন্যূনতম শিখে তারপরে পড়তে হবে। কলিমুদ্দিন শেখ মুই, অমপুর দাবা সমাজ, বিশ্বাস কি হয় বাহে?
এই মুই যুদ্ধত গেছনু, মুই তো একেলাও নয়, অনেকে আসিল সাথত। নাঙ্গল ফেলি বাহে, এই হাতত অস্ত্র নিছনু। সময় দিছিল রাখ, আমার কি সাধ্য বসি থাকিব ঘরত। ঘরের বাড়ি যায় ঝাঁপ দিনু আকুল গাঙ্গত। চোখত মোর এক ছবি, সামনের তীরেতে নয়া জীবন্ত আছে এক। সোনার খাঁচাত নোয়াই, কেমন স্বাধীন এক নয়া জীবন। আকুল পানের তোরে ভাসে ভাসে যুদ্ধ চলে যাই। আমার দেশের লাগে করিম কিসেন মই যুদ্ধ চলে যাই। মরণের ভয় ডর ফেলি মই যুদ্ধ চলে যাই। দুমুঠো ভাতের লাগে যুদ্ধ চলে যাই। প্রাণের ভেতরে জোশ, যুদ্ধ চলে যায়। রংপুরের একজন মুক্তিযোদ্ধাকে কবি জিজ্ঞেস করেছে, আপনি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? সেটার উত্তরে তিনি যেভাবে বলছেন, কবি সেটাকে লিখেছেন তার মতো করে। কিন্তু আমার বাড়ি ঝিনাইদহ, আমি কি এটা ঝিনাইদহের ভাষায় ট্রান্সলেট করে নিতে পারি? অন্যায় হবে। রংপুরের ভাষা ন্যূনতম শিখে আমাকে কবিতাটা পড়তে হবে। তাহলে আবৃত্তি করতে হলে 1 নম্বর লাগবে প্রমিত। দ্বিতীয়ত, যদি কোনো আঞ্চলিক কবিতা আমরা নির্ধারণ করি, সেটাও শুদ্ধ করে জানতে হবে। আঞ্চলিক আর শুদ্ধ কি জিনিস আমরা কি বুঝতে পারলাম? প্রমিত আর শুদ্ধ। প্রমিত হচ্ছে সর্বজনীন, যে ভাষা নোয়াখালী, পাবনা, ঠাকুরগাঁও, ঢাকা, যুক্তরাষ্ট্র, কানাডা, সমস্ত জায়গায় যে বাংলা গ্রহণযোগ্য এবং সহজলভ্য, সহজে মানুষ গ্রহণ করবে, সেটি হচ্ছে প্রমিত বা মান ভাষা। কিন্তু আমাদের আঞ্চলিক যেগুলো আছে, সেগুলো শুদ্ধ রূপে আঞ্চলিক করার সুযোগ রয়েছে। খেয়াল করেন, আমরা সার্কুলারে যতগুলো বিষয় বলেছি, একজন সংবাদ উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা ওইটা, একজন অনুষ্ঠান উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা এটা, একজন রেডিও জকির 1 নম্বর যোগ্যতা এটা, একজন কণ্ঠ অভিনেতারও 1 নম্বর যোগ্যতা এটা, একজন বিতার্কিকের 1 নম্বর যোগ্যতা এটা, একজন শিক্ষকের 1 নম্বর যোগ্যতা এটা, এবং একজন আইনজীবীর 1 নম্বর যোগ্যতা এটা। নিউ মার্কেটের একজন শাড়ি কাপড়ের দোকানদারেরও 1 নম্বর যোগ্যতা এটা, যদি তিনি বাচিক শিল্পী হতে চান, দোকানদারিটাও বাচিক শিল্পী হিসেবে করতে চান, তাহলে তারও 1 নম্বর যোগ্যতা এটি হতে হবে। এতে কোনো সন্দেহ নেই। কারো কারো প্রশ্ন থাকতে পারে, রেডিও ক্ষেত্রে আর যে যেটা, সেটা তো প্রমিত উচ্চারণ না, কেউ কেউ মনে হয় ভাবছেন, তাই না? ওরা তো বাংলিশ বলে। এটি একেবারেই একটা প্রতিবন্ধী ভাষা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভাষার সাথে বহু ভাষা মিশিয়ে যেটি বলা হয়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। হাইকোর্টের রুলস আছে, কিন্তু এটি করা যাবে না। তারপরেও করছে। হাইকোর্টের রুলস আছে, সাইন বোর্ডে, বাংলাদেশের কোনো সাইন বোর্ডে 50%-এর উপরে বিদেশি ভাষা ব্যবহার করা যাবে না। বিদেশি কোম্পানিও এটা মানে, দেখবেন। চায়না কোম্পানি, 50 ভাগ চায়না লেখা আর 50 ভাগ বাংলা লিখে, এটি করে, এটি নিয়ম এবং রুলসও আছে তাই। কিন্তু বাঙালিরা অনেকে করছে এটি অন্যায় করে। এবং আপনারা যারা এই বাংলিশ ভাষাটা শুনে একবার কানে অভ্যস্ত হয়েছেন, তাদেরও এই সংকটটা সারা জীবন বহন করতে হয়। ওই রেডিও শোনার পরে এই যে নষ্ট হলাম আমরা, এটি চলতে থাকে। আমি দেখেন একটা অনুষ্ঠান বলি, যেটি বাংলায় করলেও মানুষ শুনবে আরো নান্দনিক ভাবে, কিন্তু বাংলার সাথে ইংরেজি হিন্দি মিশালে সেটি নষ্ট হয় কিভাবে, দেখেন। হ্যালো লিসেনার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সবাইকে অনেক 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 লাভ জানাচ্ছি। আমি আর যে হাসান মাহাদি লালটু। আর ঠিক এই মুহূর্তে স্টুডিও কিন্তু বিকেল 3:05 PM, অর্থাৎ এখন সেই গোল্ডেন আওয়ার, যে গোল্ডেন আওয়ারে আমরা পুরো 1 ঘন্টা ধরে আপনাদের কিছু অসাম অসাম গান শুনিয়ে থাকি। আর এই কথাগুলো যখন বলছি, একদমই একটি গান না শোনালে নয়, গানটি শোনাবো, কিন্তু তার আগে দেখতে পাচ্ছি পাবনা থেকে ফেসবুকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আসিকুর রহমান। ওয়াও, আসিফুর রহমান একটি ফ্যান্টাস্টিক ফটো কমেন্টস করেছেন। থ্যাংক ইউ, লাভ ইউ ডিয়ার ফ্রেন্ডস। এরপরে আমরা দেখতে পাচ্ছি কমেন্টস করেছেন, এই করে না, খেয়াল করেন, এটি কোনো সুস্থ ভাষা? ওরে যদি আপনি একটু লাইভ স্টুডিও তো দেখেন, মনে হবে মৃগী রোগ হয়েছে, কোনোভাবে সুস্থ মনে হবে না, মৃগী রোগী মনে হবে। এবং ওকে যদি বলেন, ভাই 1 মিনিট একটু বাংলা বলো তো, পারবে না। 1 মিনিট শুধু ইংরেজি বলো তো, পারবে না। 5টা 7টা 10টা ইংরেজি শব্দ ঘুরে ফিরে, ওয়াও, ইয়েস, নো, গুড, ফ্যান্টাস্টিক, ও মাই গড, এই কয়েকটা শব্দ ঘুরে ফিরে, এর বাইরে বলতে পারে না। এইটা কোনোভাবে আপনারা আদর্শে নিলে ক্ষতিগ্রস্ত হবেন, ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন। এইটাই বাংলা করলে কি সমস্যা, দেখেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে
FM 88.8 মেগাহার্সে কান পেতেছেন। আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি স্টুডিও থেকে। আমি আপনাদেরই আলাপন সঙ্গী হাসান মাহাদি। এখন ঘড়ির কাঁটা বিকেল 3:05, অর্থাৎ সেই শুভক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ, যখন আমরা বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অসাধারণ কিছু গান আপনাদের শুনিয়ে থাকি। এই কথাগুলো যখন বলছি, আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়ে মন্তব্য করেছেন পাবনা থেকে আশিকুর রহমান। আশিকুর রহমান চমৎকার একটি ফটো কমেন্টস করেছেন, ধন্যবাদ প্রিয় বন্ধু, এমনি করে থাকবেন আমাদের সাথে। এমনই শুভ প্রত্যাশায় চলে যাবো আজকের আসরের প্রথম গানে। প্রথম গানের শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন, সিনেমা দিল দেওয়ানা। চলুন শোনা যাক। শুনবে না মানুষ? কেন শুনবে না? এইটাই আসতে হবে। আমরা খুব ভুল জায়গায় আছি, ভুল ব্যাখ্যায় আছি, এবং FM স্টেশনগুলো বাংলা বলা ছেলে মেয়ে খুঁজছে, অডিশন নিয়ে পাচ্ছে না। আমি অনেকগুলো অডিশন বোর্ডে বসেছি, রেডিওতে গিয়ে পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায় না দেখেন। গেলাম, বললাম যে বসেন অডিশন বোর্ডে। বসেন। বসেন শব্দটা বললাম কি বাংলায়, এটা বলার পরে বলবে থ্যাংক ইউ সো মাচ। বসলো। বসার পরে অডিশন বোর্ডে প্রথমে বলা হয় আপনার সম্পর্কে 1 মিনিট বলেন। সে আবার বলবে থ্যাংক ইউ, আমি হাসান মাহাদি, অ্যাকচুয়ালি আমি পাবনার ছেলে, অ্যাট প্রেজেন্ট আমি স্টে করছি ওল্ড ঢাকাতে। কি হলো দেখেন। তাকে বাংলায় প্রশ্ন করলে হলো আপনার সম্পর্কে 1 মিনিট বলেন। অ্যাকচুয়ালি আমি পাবনার ছেলে, অ্যাট প্রেজেন্ট আমি স্টে করছি ওল্ড ঢাকাতে। এই সবই তো বলা হয়। তখন আর অডিশন নেওয়ার দরকার আছে? এই প্রতিবন্ধী ভাষার মধ্যে আমরা ঢুকে গেছি। কেন ঢুকে গেছি বলেন তো? আপনারা সকলেই প্রবলেমে পড়েন, যারা আছেন নানান প্রবলেমে পড়েন, কেউ সমস্যায় পড়েন না। মনে করে দেখেন একবার, একটা ঝামেলা হলে দোস্ত একটা প্রবলেম হয়ে গেছে, ভুল করে বলেন দোস্ত একটা সমস্যা হয়েছে? খুব কম। এইভাবে কিছু ইংরেজি শব্দ আমাদেরকে আকৃষ্ট করেছে। সকলেই আমরা নানানভাবে শুনে শুনে, আসলে ভাষা শুনতে শুনতে হয়। ভাষা কোনোভাবে বই পুস্তক থেকে উঠে আসে না, ভাষা মানুষের মুখে মুখে হয়। তো আজকে যারা শুনছেন সবাই মিলে যদি এই 100 জন মানুষ যদি আমরা সচেতন হই, সতর্ক হই, তাহলে এই জাতির একটা বিশাল কল্যাণ সাধিত হবে, নিশ্চিত থাকেন। এতে কোনো সন্দেহ নাই। যারা রেডিও উপস্থাপক হতে চান তাদেরকে বলছি, বাংলা অনুষ্ঠান উপস্থাপকেরও প্রচুর চাহিদা রয়েছে, ইংরেজি অনুষ্ঠান উপস্থাপকেরও প্রচুর চাহিদা এবং কাজের সুযোগ রয়েছে, কিন্তু বাংলিশের কোনো চাহিদা, সুযোগ, প্রয়োজন নেই। এখান থেকে আমরা একটু সজাগ হব, সতর্ক হব। তাহলে কি, আরজে বা রেডিও জকের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ। এবার আসুন কণ্ঠ অভিনয়। কণ্ঠ অভিনয় কি, এটা কি আমরা সকলেই জানি? রেডিও নাটক আপনারা শুনেছেন, যেখানে শুধু কণ্ঠটি শোনা যায় কিন্তু সেই মানুষটাকে দেখা যায় না, সেটি হচ্ছে কণ্ঠ অভিনয়। তো রেডিও নাটক, দীপ্ত টিভির সুলতান সুলেমান বাংলাটা দেখেছেন কে কে? একটু হাত দেখি। দীপ্ত টিভির সুলতান সুলেমান বাংলা দেখেছেন কে কে? হাত দেখি। অনেকে। আচ্ছা, এই সিরিজে আমি একটি বিশেষ চরিত্রে কণ্ঠ দিয়েছি। আমি যখন এই চরিত্রে কণ্ঠ দিচ্ছি, তখন আমি এই চরিত্রের কণ্ঠ অভিনেতা হয়ে যাচ্ছি, কিন্তু মূল অভিনেতা কিন্তু তার্কিশ, তুরস্কের তার্কিশ ভদ্রলোকই অভিনয় করেছে। মূল অভিনেতা তিনি, কিন্তু কণ্ঠ অভিনেতা আমি হয়ে যাচ্ছি। তো এভাবে দুরন্ত টেলিভিশনের প্রচুর অ্যানিমেশনে আমি ভয়েস দিই, যেখানে মানুষ, গরু, ছাগল, পশু, রোবট, নানান কিছু চরিত্রে আমরা যখন ভয়েস দিচ্ছি, তখন আমি হয়ে যাচ্ছি ওই চরিত্রের কণ্ঠ অভিনেতা। তো ভাই সব, আপনারা সকলে সরে যান, দ্রুত সরে যান। যখন আমি এই চরিত্র দিব দুরন্ত টেলিভিশনে, তখন সেটি হয়ে যাচ্ছে আমার কণ্ঠ অভিনেতা, কিন্তু ওই চরিত্র কিন্তু অন্য নামে মানুষ চিনছে। একইভাবে যখন আমি বাঘের কণ্ঠ দিচ্ছি, বাঘকে মানুষ চিনবে, অভিনেতা কিন্তু বাঘ, কণ্ঠ অভিনেতা আমি। এই যে ঘটনাগুলো ঘটছে, এই কণ্ঠ অভিনয় যারা করতে চান তাদেরও 1 নম্বর যোগ্যতা কিন্তু এই প্রমিত উচ্চারণ। বাংলাদেশে কণ্ঠ অভিনেতা হিসেবে এখন শত শত ছেলে মেয়ে পেশাদারিত্বের সাথে কাজ করে জীবনযাপন করছে, ভালো জীবনযাপন করছে। এটি এত বড় ক্ষেত্র হিসেবে এখন শুরু হয়েছে। তো যারা কণ্ঠ অভিনেতা হতে চান তাদেরও 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ। তাহলে আসেন, বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রের মানুষের 1 নম্বর যোগ্যতা হচ্ছে প্রমিত উচ্চারণ। আমরা প্রমিত উচ্চারণ নিয়ে 4টা ক্লাস করব। 10 দিনে আমাদের মোট 20টি ক্লাস হবে। তার মধ্যে 4টা ক্লাসে সেখানে থাকবে বাক জড়তা দূরীকরণ। আমাদের প্রচুর জড়তা জমে আছে চোয়ালে, ঠোঁটে, জিহ্বায়, মস্তিষ্কে। সেগুলো সরানোর জন্য যে ব্যায়ামগুলো রয়েছে আমরা সেটা করাবো।
খুব দারুণ ভাবে। এরপরে ধ্বনির সঠিক উচ্চারণ, শব্দের সঠিক উচ্চারণ। আমাদের ধ্বনিগুলো ছোটবেলা থেকেই প্রতিবন্ধী হয়ে উচ্চারিত হয়, এটা জানেন কিনা আপনারা? ছোটবেলা থেকে উচ্চারণ হওয়ার কথা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আমরা বলি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হওয়ার কথা অ, আ, আমাদের হয় স্বরে অস্বরে আর রস্বই দীর্ঘ রস্য দীর্ঘ রে রে আ আ আ আ আ। আমরা এইভাবে পড়ি। এভাবে পড়ে পড়ে আমাদের ধ্বনিগুলোকে অনেক অবিচার করে আমরা ওকে গ্রহণ করেছি, যে কারণে আমার কথা বলা মনে হচ্ছে স্পষ্ট না। আমি দেখতে সুন্দর, আমার গলা সুন্দর, আমি হাস্যোজ্জ্বল বলি, কিন্তু বলাটাই কোথায় যেন অস্পষ্টতা, কোথায় যেন নান্দনিকতার ঘাটতি। সেটি হচ্ছে আমাদের ধ্বনি এবং শব্দের উচ্চারণে দুর্বলতা রয়েছে। সেগুলো আমরা কাটিয়ে তুলব 4টি ক্লাসে। এবং আমাদের সেই ক্লাসে কোনো ধরনের তত্ত্বগত কোনো ক্লাস নেই, সবটাই ব্যবহারিক, হাতে কলমে। তত্ত্বগত ক্লাস কেন নেই? আপনারা যে মানুষটা এসএসসি পাশ করেছেন, বাংলা ব্যাকরণের 14 গোষ্ঠী কিন্তু আপনি জানেন, জানেন নাকি? উচ্চারণ সূত্র, কারক, দ্বন্দ্ব, সমাজ, বিভক্তি, নত্যবিধান, সত্যবিধান, কি জানেন না? কি না পড়ে আপনি এসএসসি পাস করেছেন? সব জেনে বুঝে কিন্তু এসএসসি পাস করেছেন, কিন্তু হয় না, পারেন না, ব্যবহার করতে পারছেন না। এটার পেছনে সমস্যা হচ্ছে আমরা সঠিক উপায়ে এই ধ্বনিগুলো শিখিনি বলি। আমরা সেটা সমাধান করব। এখানে আপনাকে এক গাদা শীট দিয়ে দিলে আপনি ঠিক হবেন এরকম কোনো সুযোগ নেই। যে কারণে আমাদের এই কোর্সের মূল জায়গাটা থাকবে হচ্ছে আমরা ব্যবহারিক উপায়ের দিকে সর্বোচ্চ মনোযোগ দেব। তাহলে 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, এবং প্রমিত উচ্চারণ জানার জন্য, বোঝার জন্য আমরা ব্যবহারিক উপায়ে ক্লাস করব। আসা যাক, এখানে যতগুলো বিষয় দেখছেন এর বাইরেও কথা বলাম তো, কথা বলা সংক্রান্ত প্রত্যেকটি কাজ এখানে লেখা আছে 5টা। এর বাইরে বিতর্ক, শিক্ষকতা, আইন পেশা, দোকানদারি, সেলস রিপ্রেজেন্টেটিভ, কাস্টমার কেয়ারে চাকরি, আহ, যে কোনো কথা বলার সংক্রান্ত কাজে আপনি এটি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আচ্ছা, এবার আসা যাক যে 1 নম্বর যোগ্যতা আমরা অর্জন করে ফেললাম প্রমিত উচ্চারণ, তাহলে কি আমি বাচিক শিল্পী হতে পারবো? জি না, পারবেন না। এটা একটা শর্ত। এরপরেই আপনার যেটা লাগবে সেটি হচ্ছে ভাব এবং রস জানতে হবে, এক্সপ্রেশন জানতে হবে। অনেকেই এই সমস্যা হবেন না, অনেকেরই ধরেন, অনেকের বক্তব্য সব হয় স্যার, কিন্তু এক্সপ্রেশন আসে না, এটা আসতেই চায় না। এইটা হচ্ছে ভাব এবং রস সঠিক নয়। এইটা জানলে এবং বুঝলে তার উচ্চারণ, আবৃত্তি, বক্তৃতা দুর্দান্ত হতে বাধ্য। কেমন? ভাবরসটা কি? কেন? ধরেন, আহ বাংলা সাহিত্যের সবচেয়ে দ্রোহের কবিতার নাম কি? বিদ্রোহী। এই বিদ্রোহ কবিতার ভাব কি? বিদ্রোহ ঘোষণা করা, উৎসাহ দেয়া, তাই তো? কিন্তু কবিতাটা পড়লেন আপনি আয় আয় মানে ঘুম পাড়ানোর মতো হবে। বল বীর, বল উন্নত মামশির, শিরিনে হারি আমারই নত শির, ওই শিখর হেমাদ্রির। কবিতা শোনার পরে মানুষ বীর হয়ে যাবে, তো সেটা যদি আপনি মিষ্টি করে পড়েন হবে? তার সুযোগ আছে? আপনি ধরেন পড়লেন, বল বীর, বল উন্নত মামশির, শিরিনে হারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এবং এই কবিতায় যদি কাজী নজরুল একবার শোনে, তাহলে বলবে মাবুদ পরের জন্মে আমি কবি হব না, সন্ত্রাস হব। এই হারামজাদাগুলো ঠিক করার জন্য হবে কিনা? কবিতার লক্ষ্য উদ্দেশ্য তো অন্য। আমি ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্চটি, আমি এলোকেশে ঝড়কাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর। বলবীর, বল উন্নত মমশির। তখন না মনে হবে আমার মস্তক উন্নত, বিশাল, ক্ষমতাধর। তার আগে মনে হওয়ার সুযোগ আছে? তো বিদ্রোহী কবিতায় বিদ্রোহই থাকতে হবে। এবার শুনুন, প্রেমের কবিতা আপনি পড়লেন, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথের প্রেমের কবিতা। তো এইখানে প্রেম না থাকলে মুশকিল না? আপনার মনে হলো আমার গলায় অনেক আওয়াজ আছে, শক্তি আছে, এবার আপনি এই কবিতাটা পড়ে ফেললেন, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তখন সামনে প্রেমিক বা প্রেমিকা থাকলে বলবে না, ভাইয়া মাফ চাই, স্টুডেন্টের পরীক্ষা আছে, ওয়ালাইকুম আসসালাম, বলবে কিনা?
কবিতাটা প্রেমের। আপনার এখানে তো উম, এই বিদ্রোহী কবিতার বিদ্রোহ দেওয়ার সুযোগ নেই। প্রেমেরটা প্রেম দিতে হবে, দ্রোহেরটা দ্রোহ দিতে হবে। বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতার নাম হচ্ছে কবর, তাই না? জসীমউদ্দিনের কবর। কিন্তু এইটাও ছোটবেলায় আপনারা অনেকে কিভাবে পড়ে অ্যাওয়ার্ড পেয়েছেন একটু ভেবে দেখেন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। মনে হয় যে যুদ্ধ, যুদ্ধ চলে। পানিপথের ষষ্ঠ যুদ্ধ শুরু হয়েছে এই কবিতার উপর দিয়ে, এটি মনে হয়। কিন্তু তা তো না, কবিতাটা হচ্ছে চূড়ান্ত বেদনার। তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি, যখন যাহারে জড়ায়ে ধরেছি, সেই চলে গেছে ছাড়ি। কবিতাটা তাই, সারি সারি কবরের বেদনার গল্প। তাহলে এই যে ভাবরস যদি না জানেন, তাহলে প্রেমের কবিতায় দ্রোহ হয়ে যাবে, দ্রোহর কবিতায় ফাজলামি হয়ে যাবে, আর শোকের কবিতায় বিদ্রোহ হয়ে যাবে। সমস্যা। যে কবিতার যে ভাব, সেটি আমাদের জানতে হবে, সেটি প্রয়োগ করতে হবে। তাহলে সেই কবিতাটি জীবন্ত হয়ে উঠবে। পরিষ্কার? অনেকের বক্তব্য ভালো হয় না, ভালো লাগে না, একই লাগে। এটার পেছনে কারণ এই ভাবরস। কারোর জন্মদিনের বক্তব্য যেরকম হবে, আপনার দর্শককে উৎসাহিত করতে এক ধরনের বক্তব্য, আপনার জনবলকে শান্ত করতে এক ধরনের বক্তব্য, আপনার অধীনস্থ কোনো কর্তা, কোনো নেতা নেতা মারা গেছেন, তার মৃতদেহের পাশে দাঁড়িয়ে আর এক ধরনের বক্তব্য। এই ভাবগুলো যদি পরিবর্তন না হয়, তাহলে সেই ব্যক্তি কোনোভাবেই বড় নেতা হতে পারে না। অসম্ভব। তাহলে রাজনীতি করতে গেলে এটি প্রয়োজন। যিনি বক্তা হতে চান, একজন ওয়াজি হতে চান, আমাদের যত ভাইরাল ওয়াজ দেখবেন, আমাদের পরহেজগার আল্লামা বক্তা যারা রয়েছেন, তাদেরটাই ভাইরাল ভাইরাল হয় যারা ভাবরসটা জানে। ভাবরসবিহীন শুধুই কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করলে তাদেরটা কেউ শোনে না, শোনার সুযোগও নাই। অতএব এটি জানতে হবে। অনুষ্ঠান উপস্থাপক যারা হতে চান, তাদের জন্য এই ভাবরস কতটা গুরুত্বপূর্ণ। আপনি কি সবে একই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করবেন? না। রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠান আর কাজী নজরুলের প্রয়াণ দিবসের অনুষ্ঠান এক, আলাদা। 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের ভাব কি এক? পহেলা বৈশাখের ভাব একরকম, 21শে ফেব্রুয়ারির ভাব একরকম। তাহলে এই ভাবরসগুলো না জানলে আপনার উপস্থাপনায় একেবারে যাচ্ছে তাই হবে, যতই আপনি ভালো উচ্চারণ করেন। এবার যারা রেডিও জকি হতে চান, তাদের জন্য এই ভাবরস লাগবে। সংবাদ উপস্থাপক যারা হতে চান, তাদের কি এটা লাগবে? কি মনে করেন, আসলে কি দরকার আছে নিউজ প্রেজেন্টারদের? অবশ্যই দরকার আছে। ভাবছেন নিউজ প্রেজেন্টার তো আবার কাঁদে না, এদের আবার কি দরকার? অবশ্যই দরকার। সংবাদ উপস্থাপক যদি 21শে ফেব্রুয়ারি হাসতে হাসতে খবর পড়ে, চাকরি থাকবে? সুযোগ নেই। আবার পহেলা বৈশাখে যদি কাদো কাদো চেহারায় খবর পড়ে, চাকরি থাকবে না। পহেলা বৈশাখ আনন্দের দিন। তার পোশাকে, মেকআপে, গেটআপে একটা ভাব থাকবে। তার ব্যক্তিগত জীবনে দুঃখ থাকলেও পহেলা বৈশাখ খবরের ক্ষেত্রে আনন্দ থাকতে হবে। 21শে ফেব্রুয়ারি তার ব্যক্তিগত জীবনে আনন্দ থাকলেও তার বলায় চলায় পোশাকের রঙে বেদনা থাকতে হবে, শোক থাকতে হবে। সংবাদ উপস্থাপককেও চূড়ান্ত রকম ভাবরস জানতে হবে। আমরা ভাবরস নিয়ে দুটো ব্যবহারিক ক্লাস করব। তখন আপনাদের বাংলা সাহিত্যের যতগুলো ভাবরস আছে সব রপ্ত হয়ে যাবে। একই সাথে যারা লেখক হতে চান, কবি সাহিত্যিক, তাদের জন্যও ভাবরস জানাটা খুব জরুরি। এই ভাবরসে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটা দিয়ে যদি আমি বাংলা সাহিত্যের 9টা ভাব ধরি, দেখেন কি হয়। আমি তোমাকে ভালোবাসি এটা লেখা যদি আপনারা কোথাও দেখেন, তাহলে মনে হবে এটা প্রেম, তাই না? কিন্তু আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, এটার প্রেম থাকে, দেখেন তো। প্রেম জাহান্নামে চলে যাবে না? তাহলে কি? এইটা ভাবরস। আপনি কিভাবে ভাবটা প্রকাশ করবেন? আমি তোমাকে ভালোবাসি, 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 আমি তোমাকে ভালোবাসি। আমি বাংলা সাহিত্যের 9টা ভাবরস বলে ফেলেছি এর মাঝে। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। দুটো ক্লাস আছে 2 ঘন্টার।
এই ক্লাসটি করলে আমার চেয়েও ভালোভাবে আপনারা ভাবরস ধরতে পারবেন, শতভাগ নিশ্চয়তা। এতে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের ক্লাসের কাঠামোই এরকম, যেন ব্যবহারিক উপায় আপনাদের মগজে দিয়ে দেওয়া যায়। তাহলে ভাবরস বাচিক শিল্পীর প্রয়োজন। আইনজীবীর কেন ভাবরস প্রয়োজন আপনারা জানেন কি? আইনজীবী আসামি পক্ষে হয়ে কথা বলছে। আসামির উপর একটি মিথ্যে মামলা দিয়ে তার জীবন শেষ করে দেওয়া হয়েছে। তার আসামি যখন কথা বলছে হাও মাও করে কাঁদছে, কথা বলতে পারে না, একটা দুটো বাক্য বলে ভেঙে ভেঙে, তাও বলতে পারে না। এরপরে তার আইনজীবী যখন কথা বলছে, তখন তার বেদনাটা ধারণ করতে হবে না? হ্যাঁ? যে মহামান্য আদালত, আপনি দেখলেন আমার আসামি কি হারে তার হৃদয় হাহাকার করা কান্না। আপনি একজন বিচক্ষণ বিচারক, এই আদালতে অনেক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি আপনি করেছেন। আপনি নিশ্চয়ই কোনটি সত্য কোনটি মিথ্যে উপলব্ধি করার সক্ষমতা স্রষ্টা আপনাকে দিয়েছে। আমার আসামিকে আর 7 বছর এই মামলায় অকারণ ফাঁসানো হয়েছে, তাকে তার পরিবারকে নিঃস্ব করে দেওয়ার জন্য এটি করা হয়েছে। এই সময় ওই বেদনাটা ধরে কথা বলতে হবে আইনজীবীকে। এর মধ্যে আইনের কোনো ধারা নাই, আমি যেটুকু বললাম আছে। আইনজীবী যদি 10 মিনিট কথা বলে, 9 মিনিট বলবে এই পরিস্থিতি, তার শেষে গিয়ে তখন বলবে আহ, আহ, কি বলে, মাননীয় আদালতের কাছে আমার আবেদন, 37-এর কয়ের 3 নম্বর ধারা অনুযায়ী আমার আসামিকে আজই বেকসুর খালাস প্রদান করা। আইনজীবীর যেটুকু শিক্ষা ওইটুকু প্রয়োগ হবে একেবারে শেষে, 1 মিনিট। তার আগের 9 মিনিট কিন্তু সে পরিস্থিতি ব্যাখ্যা করছে। এটা আইন পেশা। যে কারণে আদালত চত্বরে ব্যারিস্টারি পড়ে এসব মামলা পায় না, কারণ ভালো বলতে পারে না। আর লোকালি আইনজীবী হয়েছে, তিনি তার টেবিলে মামলা ঠেলে ফেলতে পারে না, কারণ ওনার উপস্থাপনা ভালো। আইন পেশা আসলে একটি প্রেজেন্টেশন পেশা। এখানে শুধু জ্ঞান ঢেলে দিলে হয় না। খুবই উচ্চমার্গীয় একটি বাচিক শিল্প আমি মনে করি আইন পেশাকে। তাহলে আইনজীবীকে ওই ভাবরসটা না জানলে হবে না। তাহলে 2 নম্বর যোগ্যতা ধরেন আমরা অর্জন করছি দুটি ক্লাসের মধ্য দিয়ে। এরপরে লাগবে স্বচ্ছতা, ক্লিয়ারিটি। উচ্চারণ ঠিক থাকলো, ভাবরস ঠিক থাকলো, কিন্তু আপনার শব্দ বলা সঠিকভাবে মানুষ শুনলো না, তাহলে আপনার এ দিয়ে লাভ কি? স্বচ্ছ হতে হবে। আপনারা যেন স্বচ্ছভাবে শোনেন। এই দেখেন আমার এখানে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুব আস্তে কথা বলছি, খুব চিৎকার করছি না। কিন্তু আপনার 100 জন মানুষ পরিষ্কার শুনতে পাচ্ছেন যদি আপনার নেটওয়ার্ক ঠিক থাকে। এতে কোনো সন্দেহ নেই। এই যে পরিষ্কার শুনতে পাচ্ছেন আপনি, এই স্বচ্ছতা আমি আমার ক্লাসের আগে আমার অ্যাডমিন প্যানেলের সাথে বসে কারিগরি সমস্ত কিছু নিশ্চিত করে তারপরে আমি কিন্তু এখানে বসেছি এবং সেটি নিশ্চিত করেছি। আচ্ছা, এই নিশ্চিত না হওয়া গেলে কিন্তু সমস্যা। আমি মঞ্চেও কখনো 10 জন আছে, কখনো 100 জন আছে। আমার সামনে কতজন দর্শক আছে এবং কিভাবে কথা বলবো, সেই স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব আমার। যদি স্বচ্ছভাবে মানুষের কানে আমার কথা না যায়, তাহলে আমি ব্যর্থ। আচ্ছা, এরপরে বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে স্বচ্ছতা প্রয়োজন। এরপরে লাগবে শহর প্রক্ষেপণ জ্ঞান, টোনের ব্যবহার, ভয়েস টোনের ব্যবহার। এটি স্বচ্ছতার সাথে সম্পৃক্ত। ধরেন আমি একজন কাছের মানুষকে যদি বলি তুমি কেমন আছো, তাহলে বলবো তুমি কেমন আছো। আমার পাশের কক্ষের একজন মানুষকে যদি বলি, তাহলে বলবো তুমি কেমন আছো। বদলে গেল না টোন? এটা যদি বুড়িগঙ্গার ওই পারের একজন মানুষকে বলি আমি এই পারে দাঁড়িয়ে, তাহলে বলবো তুমি কেমন আছো। স্বর প্রক্ষেপণ বদলে গেল না? এই স্বর প্রক্ষেপণ না জানলে বাচিক শিল্পী হওয়া যায় না। একজন বক্তা দুর্দান্তভাবে স্বর নিয়ে এভাবে খেলে থাকে। প্রিয় সুধীবৃন্দ, প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ, এরপরে যদি কোনো আঘাত আসে, আপনারা পাল্টা আঘাত দিতে প্রস্তুত থাকবেন। অনেক ধৈর্য ধরা হয়েছে, আর ধৈর্য ধরবেন না। আমার হুকুম থাকলো, আপনাদের বিরুদ্ধে যদি একটি আঘাত আসে, আপনারা 10টি প্রতিঘাত করবেন। এর জন্য সকল দায় আমি নিলাম এবং নির্দেশ আমি দিলাম। কথার কথা। এই যে নরম টোনে এক টোনে বললে হয়? সুযোগ নেই। কবিতার ক্ষেত্রে তোমরা শুধায় ছিলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছিলাম কে জানে। কতগুলো টোন ব্যবহার হচ্ছে। এই স্বর প্রক্ষেপণের কারণে আমার দূরত্বটা পরিষ্কার হচ্ছে খুব অনায়াসেই।
এইবার আসেন, আহ, যারা সংবাদ পড়বেন তাদের এই স্বর প্রক্ষেপণটা কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। সংবাদ যখন পড়বেন শিরোনাম পড়তে হবে উঁচু টোনে, বিস্তারিত পড়তে হবে নিচু টোনে। কেমন? শিরোনাম যদি পড়ি তাহলে পড়ব, গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। এইটাই যদি বিস্তারিত পড়ি নিচু, গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। একই জায়গায় স্বরের বৈচিত্র্যতা না আসলে জিনিসটা হবে না। ওয়াজ, এই যে ওয়াজিদের কথা বলছিলাম, দায়ী যারা ইসলামের দাওয়াত দেন, ওরা স্বর নিয়ে দুর্দান্ত খেলে থাকে। হে ভাইয়েরা, আসুন, আজকে যারা এখানে বসে আছেন, আপনারা সকলে জান্নাতের বাগিচায় বসে আছেন। আসেন আসেন, এগিয়ে আসেন, গায়ে গা মিলিয়ে বসেন। এবার দুহাত তুলে মওলার কাছে ফরিয়াদ জানান, এ মওলা, আমি গুনাহগার, আমি জীবন ভরে শুধু গুনাহ করেছি, তোমার কাছে দুহাত তুলে ক্ষমা চাইছি। কি হচ্ছে, স্বর স্বর বদলে যাচ্ছে না? শুরু হলো কই আর গেল কই। এবং এই স্বর নিয়ে যারা খেলতে পারে, কেবল তারাই বড় হতে পারে, বা বড় ওয়াজি হতে পারে, বড় দায়ী হতে পারে। আমি কি বোঝাতে পারলাম স্বরের কেন প্রয়োজন? একজন ওয়াজি বা একজন দায়ীর স্বর কেন? আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দুঃখিত, কোনো কারণে একটু যান্ত্রিক সমস্যায় পড়েছিলাম আমরা। এখন শুনতে পাচ্ছ ইয়া রবিন, ক্লিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে ইসলামিক যিনি দায়ী বা দাওয়াত দিচ্ছেন, তারও স্বর প্রেক্ষাপট নিয়ে খেলতে হচ্ছে। তার মানে বাচিক শিল্পের যে কোনো ক্ষেত্রে যাচ্ছি আমরা, স্বর প্রেক্ষাপট কাজটা লাগবে। এবং স্বর প্রক্ষেপণ জ্ঞান নিয়ে আমরা দুটো ক্লাস করব, বিস্তারিত শেখা যাবে। 5 নম্বর লাগবে শ্রুতি মধুর কণ্ঠস্বর, নান্দনিক কণ্ঠস্বর আমাদের লাগবে, ভয়েস টোন। এই অনেকে ভাবছেন এই তো জায়গা মতো আসছেন, গলাটা আপনার মতো লাগবে। ছেলেরা ভাবছেন, মেয়েরা ভাবছেন আমার গলাটা কর্কশ, একটু মিষ্টি দরকার, এখানেই সমস্যা। আর সপ্তমা ঠিকই আছে। মূলত পৃথিবীর প্রত্যেকটা মানুষের গলা সুন্দর মিষ্টি, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু স্রষ্টা প্রত্যেককে সুন্দর করে বানিয়েছেন, সুমিষ্ট কণ্ঠ দিয়ে বানিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। আমারটা আমার মতো সুন্দর, আপনারটা আপনার মতো। কিন্তু বাঙালির সমস্যা হচ্ছে আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে আয়নার খুব কাছাকাছি যাবে আর চেহারার উপর খুব শোক নিয়ে হাত বোলাবে, আর আল্লাহ তালার নামে একটা মামলা ঠুকে দেবে যে আল্লাহ তালা আমাকে আর এক পোস্ট ফর্সা বানালে কি ক্ষতি হতো তোমার। এটা হচ্ছে বাঙালি সমস্যা। কেউ কেউ আবার 2 ইঞ্চি লম্বা হয়ে আর বলে, আর 2 ইঞ্চি লম্বা বানালে আল্লাহ তালার কি ক্ষতি হতো, এত কিপটা কেন আল্লাহ। অভিযোগ খান নামে একটার পরে একটা। উন্নত বিশ্বের কোনো মানুষ এগুলো নিয়ে ভাবে না। আমাদের মতো বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের মানুষ উচ্চতা, চেহারা, গায়ের রং এগুলোকে প্রাধান্য দেয়। উন্নত বিশ্বের মানুষ তার যোগ্যতাকে প্রাধান্য দেয়, কোনো সন্দেহ নেই। তো আমাদের সংকট, এটা জাতিগত সংকট। তো সেই জাতিগত সংকট থেকে আপনাদের যদি এখন জিজ্ঞেস করি, এই মুহূর্তে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার কার কার গলা ভালো, একটু হাত তোলেন তো, কে কে বিশ্বাস করেন যে আপনার গলা ভালো? একটু হাত দেখি, কে কে বিশ্বাস করেন। আহ, ধন্যবাদ। আমার এই স্ক্রিনে 25 জন করে এক এক লটে দেখা যায়। 25 জনের মধ্যে বড় জোর 5 জন হাত তুলছে। এই 5 জন বিশ্বাস করেন যে আপনার গলাটা ভালো, আর 20 জন বিশ্বাস করেন যে আপনার গলাটা চলে না, অচল। এটা সমস্যা, কিন্তু খুব সমস্যা। আপনি যদি বিশ্বাসই করে ফেলেন হবে না, তাহলে মুশকিল। মূলত আপনার গলা ভালো, ওইটাকে আরো ভালো কি করে করা যায় সেটা হচ্ছে আমাদের কাজ। আপনি কোনো সার্জারি করে আপনার গলাটা আমার মতো বানাতে পারবেন না, আমার গলা আপনার মতো বানাতে পারবো না। এটা ঈশ্বর দেন, স্রষ্টা দেন, আমাদের এখানে কিচ্ছু করার নেই। তো এটা উনি যেটা দিয়েছেন, এবং উনি, আপনি যদি ভেবে থাকেন উনি আপনার উপর অবিচার করেছেন, এটিও অন্যায় ভাবনা। আপনার মধ্যে যে প্রতিভা দেওয়া হয়েছে সেটা সাকিব আল হাসানকে হয়তো দেওয়া হয় নাই, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হয়তো আপনাকে দেওয়া হয় নাই। কাউকে না কাউকে বিশেষ বিশেষ প্রতিভা দিয়েই স্রষ্টা তৈরি করেন। এবং বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্কে এত সৃজনশীলতা দেওয়া হয়, মানুষ তার পুরো জীবনে মাত্র 5 বড় জোর ব্যবহার, যিনি ভালো ব্যবহার করেন তিনি 5% ব্যবহার করতে পারেন। স্রষ্টা যা দিয়েছে, আমাদের মস্তিষ্কে এত সৃজনশীলতা দেয়, আর 95 ভাগ আমরা অপব্যবহার বা নষ্ট করে ফেলি।
তার মানে এই চিন্তা বাদ দিয়ে দিতে হবে যে আমার গলা ভালো না, চেহারা ভালো না। গলার চেহারায় যদি সব হবে, হানিফ সংকেত 5 দশক ধরে এই দেশের সেরা অনুষ্ঠান উপস্থাপক, কি করে আমাকে কেউ উত্তর দিতে পারেন? হানিফ সংকেতে কিসের চেহারা আছে, কিসের উচ্চতা আছে, কিসের ভরাট গলা? এগুলো কোনোটাই নেই কিন্তু। যেটা আছে সেটা যোগ্যতা, ভেতরের শক্তি খুব দুর্দান্ত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর অনুষ্ঠান উপস্থাপকের নাম হচ্ছে অপরা উইনফ্রে, আমেরিকান, কালো মানুষ। বিশ্বের মধ্যে বর্ণবাদের সবচেয়ে খারাপ জায়গা আমেরিকা, যেখানে সাদা কালো এক গাড়িতে চড়ে না, এক বাড়িতে থাকে না, এক স্কুলে পড়ে না। এত খারাপ একটা জায়গার দেশে জন্মানো একজন কালো নারী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর। আপনি ভেবেছেন কখন? আর আমাদের বাংলাদেশে কালো ধলা নিয়ে কোনো সমস্যা নেই, বর্ণবাদের ন্যূনতম ছিটে ফোঁটা আমাদের নেই। সেই দেশে আপনি এগুলো নিয়ে কেন ভাবেন? আমেরিকার জায়গা থেকে তো আমরা বর্ণবাদে অনেক উপরে, আমরা অনেক উদার, আমাদের তো কালো পাশে কোনো সমস্যা নেই। তাহলে সেই দেশে থেকে আপনার এই সংকীর্ণতা ফেলে দিতে হবে। আপনি যোগ্য হলে আপনি জয় করবেন, এতে কোনো সন্দেহ নাই, ন্যূনতম সন্দেহ নেই। তথাপি গলার স্বরকে আরো ভালো করার জন্য স্বরচর্চার ক্লাস রয়েছে, যে গলার স্বরটা আরো শ্রুতিমধুর, আরো বেশি ব্যবহার উপযোগী কি করে করা যায়। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। ধরে নেন আপনার ঘরে বড় একটি রামদা আছে। যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং আমাদের ঝিনাইদহের শোলকুপো, তারা রামদা সরাসরি দেখেছেন। আর এর বাইরে যারা আছেন তারা মিশা সওদাগরের বাহিনীতে সিনেমাতে দেখছেন, বড় বড় দা। হ্যাঁ। আর বিবাড়িয়ার আমাদের শোলকুপা ব্যতিক্রম আর কি, ওখানে গেলেই দেখা যায়, ঈদে বাড়ি গেলেই দেখা যায় যে এই খেলা শুরু হয়েছে আর কি। আহ, তো এই রামদা ধরেন আপনার ঘরের মধ্যে আছে, ঘরের নিচে রেখে দিয়েছেন, খাটের নিচে রেখে দিয়েছেন 10 বছর। ওটা মরিচা পড়ে গেছে, কিন্তু অনেক বড়। পক্ষান্তরে একটা 6 ইঞ্চি ছুরি আছে, কিন্তু সেটা চকচকে ধারালো। ক্ষমতা কার বেশি? 6 ইঞ্চি ছুরির না বড় রামদার? ছোট ছুরিটা কেন? ছুরিটা চকচকে ধারালো, সে অনেক বেশি কর্মক্ষম। তাহলে আমাদের ভয়েসটার দরকার কর্মক্ষমতা, চকচকে থাকা, ধারালো থাকা। ওটা অনেক বড় থাকা প্রয়োজন না, অনেক মোটা থাকা জরুরি না। এটা আমাদের অনেকের ভুল ধারণা। এটা চকচকে ধারালো থাকলে আমরা অনেক কিছু কাটতে পারবো, অনেক কাজ করতে পারবো। তাহলে আমাদের কণ্ঠস্বরটা স্বরচর্চার ক্লাস অনেক বেশি শ্রুতিমধুর এবং অনেক বেশি ব্যবহার উপযোগী করার কাজটি আমরা করব। বাচিক শিল্পের প্রত্যেকটি মানুষের এই শ্রুতিমধুর কণ্ঠস্বর প্রয়োজন, কারণ আপনার কণ্ঠটাই তো মানুষ শুনছে, তাই নয়? 6 নম্বর, মেধা এবং অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। আপনি যে বিষয়ে আবৃত্তি করছেন, যে বিষয়ে খবর পড়ছেন, যে বিষয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন, যে বিষয়ে কণ্ঠ দিচ্ছেন, যে বিষয়ে আইনজীবী হিসেবে কাজ করছেন, যে বিষয়ে ক্লাস নিচ্ছেন, ওই বিষয়ে আপনার সম্যক ধারণা না থাকলে সেটি খুব বাজে হবে। আপনি যদি গাজা এবং ইসরায়েল কি, এটা দুটো দেশ না দুটো গ্রাম, নাকি আপনার ইউনিয়নের 2টা গ্রাম, এটা ভেবে যদি আপনি খবর পড়ে ফেলেন, তাহলে সেই খবরটা খুব বাজে হবে না? গাজা এবং ইসরায়েল কি, কেন, ওইটা না জেনে খবরটা আপনি পড়তে পারেন না। আপনি চে গুয়েভারের জন্মদিনে অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলেন, আপনি জানেন না চে গুয়েভার কে, তার কি অবদান, তাহলে অনুষ্ঠান উপস্থাপনা হবে? হবে না। আপনি যখন যে বিষয়ে কাজ করছেন, ওই বিষয়ে আপনার সম্যক ধারণা থাকতে হবে। আপনি কবিতা পড়ছেন স্বাধীনতা দিবস নিয়ে, স্বাধীনতা দিবস কি জানেন না, মুশকিল। আপনি কবিতা পড়ছেন শ্রমিক দিবস নিয়ে, শ্রমিক দিবস কি, এই যে মে দিবস সামনে আসছে, মে দিবস, কবিতার শিরোনামে মে দিবস। তা আপনি মে দিবস কি কেন না জানলে কবিতাটি খুব বাজে হবে। এটা আপনাকে এই বিষয়ে একেবারে খুব গবেষক হতে হবে এমন কোনো শর্ত না, সম্যক ধারণা আপনাকে থাকতে হবে। সম্যক ধারণা থাকলেই কেবল সেটি ঠিকঠাক মতো করা সম্ভব, নচেত সম্ভব নয়। এরপরে লাগবে, বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে ওই কাজটি করতে তার মেধা এবং অভিজ্ঞতা লাগবে। 7 নম্বর যেটি লাগবে, আর্টিস্টিক রিডিং, শৈল্পিক পাঠ, এটা প্রয়োজন। আপনারা প্রায় 1.5 ঘন্টা আমার ক্লাসে মনে হয় বসে আছেন, তাই না? 1.5 ঘন্টার 7:30, হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিট মতো হয়ে গেল। কোনো নড়াচড়া নাই, ঠিকঠাক মতো বসে আছেন। অনেকে চার্জার নিয়ে এসে মোবাইল চার্জে বসাইছেন, আমি দেখতে পাচ্ছি। অনেকে ল্যাপটপে চার্জার লাগাচ্ছেন, আমি ভিডিওতে দেখতে পাচ্ছি। কিন্তু আপনি এই ক্লাসে আসার আগে কিন্তু এই সিদ্ধান্ত নেন নাই। ভেবেছেন একটা মাগনা ক্লাস, ফ্রি ক্লাস, যাই কিছু হইলে হলে, না হলে নাই। এখানে তো আর আমি 10,000 টাকা দিয়ে ধরা খেয়ে বসে আছি এমন তো না। এটা ভেবে এসেছিলেন। কিন্তু আসার পরে কিন্তু আটকে গেছে, 1 ঘন্টা 10 মিনিট চলে গেছে। আপনি ক্ষুধা লেগেছে, উঠছেন না। ওয়াশরুমে যাওয়া হয়তো জরুরি, যাচ্ছেন না। এটার পেছনে কারণ কি জানেন? আর্টিস্টিক রিডিং। এটার পেছনে আমার চুলেরও কোনো ভূমিকা নেই,
যে কোকড়া কোকড়া চুল থাকি ভালোই লাগছে এরকম কোনো ভূমিকা নেই। আমার চেহারারও ভূমিকা নেই। আমার পাঞ্জাবির কোনো ভূমিকা নেই। এখানে ভূমিকা আছে আর্টিস্টিক রিডিং এর। আমি 1 ঘন্টা 20 মিনিটে এক গতিতে কথা বলি নাই আপনাদের সামনে। আমি কখনো খুব দ্রুত কথা বলেছি প্রয়োজনে, কখনো ধীরে বলেছি। এটা আর্ট। এটা মানুষকে আটকে ফেলে। আমি কখনো কোনো কোনো শব্দে বিশেষ বিশেষ ভাবে চাপ দিয়ে কথা বলেছি। আবার কখনো কোনো শব্দে চাপ দেই নাই। এই চাপ দেওয়া মানুষকে আকৃষ্ট করে। আমি কোনো কোনো জায়গায় হঠাৎ হঠাৎ বিরতি নিয়েছি। এটাও আকৃষ্ট করে মানুষকে। আর্টিস্টিক পড়ার মধ্যে যেন মানুষের মোহ তৈরি হয়, আর্ট তৈরি হয়, মানুষের আগ্রহ তৈরি হয়। এই জন্যই আর্টিস্টিক রিডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্টিস্টিক রিডিং অর্থাৎ গতি বিরতি চাপের সমন্বিত ব্যবহার। কথা বলার মধ্যে গতি, কোথায় থামবেন এটা বিরতি, কোন কোন শব্দে চাপ দেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটি আর্ট তৈরি করে খুব। দেখেন ইমফ্যাসিস কতটা গুরুত্ব। আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটাই আবার দেই উদাহরণ। যেহেতু এটা আপনারা প্রচুর ব্যবহার এবং অপব্যবহার করেন, সুবিধা আছে, পরিচিত শব্দ, বাক্য। এটা যদি বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, দেখেন তো তিনটে বাক্যের মানে আলাদা না? আবার শোনেন মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তিনটা বাক্য একেবারে আলাদা আলাদা অর্থ প্রদান করছে। কেন? এমফেসিস দেওয়ার কারণে। আবার আমার একজনকে বললাম তুমি এখন চলে যাও, বললাম। সে বলবে ঠিক আছে স্যার, আপনি এক কাপ কফি দেন, একটু চিনি বাড়িয়ে খেয়ে চলে যাচ্ছি। তুমি এখন চলে যাও, কোনো শব্দে চাপ দিলাম না, এটা হবে। কিন্তু যদি বলি তুমি এখন চলে যাও, ঠিক ঠিক আছে ঠিক আছে স্যার, স্যার কি হচ্ছে? মুড বদলে যাচ্ছে খালি ইমফ্যাসিসের কারণে। খেয়াল করেন বাক্যটা। তুমি এখন চলে যাও একটা মানে দিচ্ছে, তুমি এখন চলে যাও আর একটা মানে দিচ্ছে। এভাবে যদি অন্যভাবে বলি, তুমি এখনই চলে যাও, আর একটা মানে দেবে। তুমি এখনই চলে যাও, মানে বাকিরা থাক, তুমি যাও, ফাজিল একটা। দেখেন এই যে আর্ট তৈরি হচ্ছে, যৌক্তিকতা তৈরি হচ্ছে কেন? এমফ্যাসিস, চাপ, গতি, বিরতি। এটা নিয়ে আমরা দুটো দুর্দান্ত ব্যবহারিক ক্লাস করব। এই যে আমরা কবিতা বক্তব্য দিয়ে শিখেছি, সেগুলো ঝুলে যায় বিভিন্ন জায়গায়। বক্তব্য দিলে মানুষ শুনছে না, এটার পেছনে এটা খুব গুরুত্বপূর্ণ, এই আর্টিস্টিক রিডিং। বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে আর্টিস্টিক রিডিং জানতে হবে। নিউজ কখন দ্রুত পড়তে হবে, কখন ধীরে পড়তে হবে জানতে হবে। উপস্থাপনা কখন দ্রুত করতে হবে, কখন ধীরে করতে হবে জানতে হবে। না জানলে মুশকিল। অনুষ্ঠান উপস্থাপক হিসেবে জেমসকে ডাকা আর রেজওয়ানা চৌধুরী বন্যাকে ডাকা এক না? এক হবে? যদি রেজওয়ানা চৌধুরী বন্যাকে ডাকেন, প্রিয় দর্শক, মঞ্চে আসছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মানুষ হাসবে না কাঁদবে? বন্যাদি ক্লাসিক্যাল গান করে, উনি প্রথম গান গাইবে ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় না। সেই শিল্পীকে এইভাবে ডাকলে মুশকিল না? আবার যদি নগরবাবু জেমসকে ডাকেন, প্রিয় দর্শক, মঞ্চে আসছেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা নগরবাবু জেমস, মানুষ পিটাবে না আপনাকে? জেমসের কনসার্ট যারা শুনতে যাচ্ছে, তাদের রক্তের উত্তেজনাই তো আলাদা। জেমস এসে গান করবে দুষ্টু ছেলের দল, আর জেমসের কনসার্ট মানে 200 চেয়ার ভাঙে, ছেলে পেলে চেয়ারের উপর উঠে নাচে। হ্যাঁ, তাহলে সেই জায়গায় আপনি জেমসকে ভাঙচুর করেই রাখতে হবে, রেজওয়ানা চৌধুরী বন্যাকে ক্লাসিক্যালি রাখতে হবে। তাহলেই অনুষ্ঠানটি মোহময় হবে। তাহলে এর জন্য গতিবিরতি চাপ জাগবে এবং আমরা বিস্তারিত এটা ক্লাসে শিখবো, জানবো, বুঝবো। এরপরে লাগবে আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস। এ দুটো একসাথে দেওয়ার কারণ হচ্ছে আবেগের সাথে আত্মবিশ্বাসটা খুব জরুরি। বাঙালির ইমোশন এত দুর্বল, এত হালকা, মানে কোনো কিছুই মানে সহজভাবে আগানো মুশকিল। এবং বাংলাদেশের মানুষের ব্যর্থতার একটা বড় কারণ অকারণ ইমোশন। অকারণ কাঁদে, অকারণ হাসে, অকারণ গোলমাল করে, অকারণ 3 দিন কথা বলে না, অকারণ মোবাইল বন্ধ রাখে, নানান সংকট। মেয়েদের হয় বান্ধবী একটু খারাপ ব্যবহার করছে ফোনে, 3 দিন ভাত না খেয়ে থাকে। এরকম আমি অনেককে দেখেছি। টানা 3 দিন ভাত খেয়ে কেন? বান্ধবী মোবাইলে গালি দিছে, ও কেন গালি দেবে আমাকে? এই কারণে 3 দিন না খেয়ে আছে। তাহলে মুশকিল না? খুব মুশকিল না? কিন্তু আপনি এখানে যে কাজগুলো করতে আসছেন, সবগুলোই আপনার নানান পরিস্থিতিতে পড়তে হবে। আপনার ব্যক্তিগত জীবনে প্রিয়জন হারানোর বেদনা থাকতে পারে। ওই দিন যদি পহেলা বৈশাখ হয় আর আপনি খবর পড়েন,
তার 15 দিন আগে হয়তো আপনি আপনার মা বা বাবাকে হারিয়েছেন। ভেবে দেখেন কতটা জটিল পরিস্থিতি। তার 15 দিন পরে বাবা মা মরে গেলেও আপনার অফিস কি 1 মাস ছুটি দেবে? জীবনেও না। গণমাধ্যম 7 দিন দেবে ছুটি, বড় জোর। 7 দিন পরে এসে তো আপনাকে মা হারার বেদনা ভুলে পহেলা বৈশাখের পান্তা ইলিশের খবর করতে হবে। তাহলে সেইখানে যদি আবেগ নিয়ন্ত্রণ না করতে পারেন, হবে? হবে না। এই আবেগের লাগাম না ধরতে পারলে আমরা হেরে যাব। আবেগটাকে খুব শক্ত করে ধরতে হবে। আপনি মাকে নিয়ে কবিতা পড়ছেন, পড়তে পড়তে হয়তো নিজের মায়ের কথা মনে পড়ে গেল যে মা গত মাসে এক প্রয়াত হয়েছে। আপনি ওই সময় কাঁদবেন না কবিতা পড়বেন? সুযোগ নেই কিন্তু। ওইখানে কিন্তু ইমোশন কন্ট্রোল না করতে পারলে আপনার আত্মবিশ্বাস নাই হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হবে। চারিধারে আপনাকে মানুষ খারাপই বলবে, ভালো বলা মানুষ খুব কম, এটি মনে রাখবেন। সামনে ভালো বলে আবার পেছনে খারাপ বলে এই মানুষই বেশি। মেয়েরা তো বটেও, ছেলেরাও তাই। মানুষ মানুষের উত্থান দেখতে পারে না, এটি বাঙালি সংস্কৃতির মোটামুটি একটা স্থায়ী ধারা প্রতিষ্ঠিত হয়ে আছে। মানুষের খারাপ শুনে আপনি সেখান থেকে উল্টা উল্টা ঘটনা ঘটাবেন। খারাপ বলছে বলুক, আমি এমন আমি কাজ দিয়ে প্রতিবাদ করব, কোনোভাবে মানুষকে কথা দিয়ে ঝগড়াঝাটির মধ্যে যাওয়ার দরকার নেই তো। এটি হওয়া উচিত। তাহলে আপনার আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস আরো বাড়তে থাকবে। গণমাধ্যমে আরো বেশি প্রয়োজন কেন? একটা উদাহরণ দিই, ধরেন একটি মেয়ে খবর পড়তে ঢুকবে, আর একটা মেয়ে খবর পড়া শেষ করে বের হচ্ছে। যে মেয়েটি ঢুকবে ও 2 ঘন্টা ধরে সেজেছে, শাড়ি পরেছে, কাজল দিয়েছে, মেকআপ দিয়েছে, পরিপাটি হয়ে যখন ঢুকছে, ঢোকার সময় বের হওয়া মেয়েটা আপু বলল, আপু তুমি আজকে কি শাড়ি পরছো, দেখতে কাজের বুয়া গো মতো লাগে। বের হওয়া মেয়েটা কিন্তু উদ্দেশ্য করেই তাকে ডাউন করার উদ্দেশ্যে এটা বলছে। সময় আছে আর 2 মিনিট, তখন তার শাড়ি বদলাতে পারবে না। মেয়েটা খবর পড়তে ঢুকলো, মাথার মধ্যে ঢুকলো কাজের বুয়া। কাজের বুয়া, কাজের বুয়া, কাজের বুয়া। এই কাজের বুয়া ঘুরতে ঘুরতে খবর এত বাজে পড়লো, দেখতে সত্যি কাজের বুয়ার মতো হলো। কিন্তু কাজের বুয়াটা মাথা থেকে ফেলে দিলেই কিন্তু খবর পড়াটা যদি ভালো হতো, মানুষ শাড়ি দেখার সময় পায় না। যে সিনেমায় অভিনয় ভালো হয়, আপনারা সেই সিনেমা দেখে এসে অভিনয় শিল্পীদের পোশাকের বর্ণনা দিতে পারবেন না। খেয়াল করে দেখবেন। অভিনয় যেটা দুর্বল, সেটা বের হয়ে বলতে পারবেন নায়িকার শাড়িটা ভালো ছিল। নায়কের ওই ওই স্টাইলের পাঞ্জাবিটা কোন মার্কেটে পাওয়া যায়? যেটার অভিনয় দুর্বল হয় সেটা হয়। যে খবরটা পড়া ভালো হয় তার মানুষ শাড়ি চুড়ি দেখার টাইম পায় না। তো যখন দুর্বল হয় তখন মানুষ শাড়ি চুড়ি দেখে। তার মানে পারফরমেন্স ঠিক হলে তার কিন্তু এটা সমস্যা ছিল না। আমি আজকে ক্লাস নেব, এটা আমার পেশা। ক্লাস নেওয়ার আগে আমার এইখানে মন খারাপ হওয়ার মতো 5টা ঘটনা আমার অফিসে ঘটে যেতে পারে। ক্লাস নেওয়ায় যদি এটা প্রভাব বিস্তার করে তাহলে ক্ষতি কার হবে? আমার হবে না? আমার ক্লাসটাই কোনো না কোনো সংকট তৈরি হবে। এই ক্লাসটা দুর্বল হবে। এই আবেগ যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি আত্মবিশ্বাসের সাথে ক্লাস করতে পারবো। আত্মবিশ্বাসের জন্য প্রয়োজন আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা। আমরা যারা গণমাধ্যমে কাজ করব আজকে থেকে আবেগের উপর নিয়ন্ত্রণ করার চর্চা শুরু হবে। এবং আবেগ নিয়ন্ত্রণ করতে কিছু মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত রয়েছে, সেটা নিয়েও আমরা ক্লাসে কথা বলবো। 9 নম্বর হচ্ছে নিজস্ব ধারা বা নিজস্ব স্টাইল। মোট 10টি পয়েন্ট আর একটা আছে। বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে নিজের একটা ধারা তৈরি করতে হবে। আপনি যদি আগামীকাল থেকে আমার মতো করে কথা বলার চেষ্টা করেন, হাসান মাহাদি পৃথিবীতে একজনই, দ্বিতীয় কোনো কপি নেই। হাজার চেষ্টা করে আমারটা আপনি হতে পারবেন না। তাই যদি হতো হানিফ সংকেতের মতো করে কথা বলে, এই বাংলাদেশে কম করে 50 জন মানুষ আছে একেবারে উনার মতো হুবহু। কিন্তু তারা কেউ কি আর হানিফ সংকেত হতে পেরেছে? তারা কেউ কি আর উপস্থাপক হতে পেরেছে? না। হানিফ সংকেত একজনই, হবে না। আপনার ভেতর থেকে স্রষ্টা আপনার মধ্যে অপার সম্ভাবনা দিয়েছে, যেটি হাসান মাহাদির চেয়ে অনেক ভালো, যেটি হানিফ সংকেতের চেয়েও ভালো, সেটা বের করতে হবে। আপনি হেয়ার স্টাইল কোনো সিনেমা দেখে প্রিয়াঙ্কা চোপড়ার মতো করলেন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো ভালো দেখা যাবে এমন কোনো কথা নেই, কারণ স্রষ্টা প্রিয়াঙ্কা চোপড়াকে যেমন করে বানিয়েছে আপনাকে অমন করে বানায়নি। আপনার হেয়ার স্টাইলটা হয়তো তার মতো করলে কাজের বুয়ার মতো দেখা যেতে পারে। অতএব আপনার উপর পরীক্ষা নিয়ে চালাতে হবে যে আপনার কোনটা ভালো। আপনার নিজস্ব একটা ধারা, আপনার একটা পরিচিতি তৈরি করতে হবে। বলাই, চলাই, পোশাকে, মেকআপে, গেট আপে, সর্বত্র আপনার একটা ধারা। কোনোভাবেই অন্য কারোটা হুবহু কপি করে পেস্ট করা যাবে না। আমরা শুনবো, উৎসাহিত হব, তাকে অনুকরণ করব, আহ, তারটা দেখবো, কিন্তু কপি করব না সরাসরি। এটি হতে হবে। তাহলে এই ধারায় আমরা এগোবো, নচেত বাচিক শিল্পী হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। প্রতিষ্ঠিত হতে পারবো না আমরা কেউ।
আবৃত্তি, সংবাদ, অনুষ্ঠান, রেডিও জকি, অভিনয়, প্রত্যেকটা মানুষের এই নিজস্ব ধারাটা তৈরি করা অতীব জরুরি। সবশেষ 10 নম্বর হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ, প্রযুক্তিগত জ্ঞান। 2024 বা 25-এর এই সময় এসে আপনি প্রযুক্তিগত জ্ঞানের কিছুই জানেন না কিন্তু বাচিক শিল্পী হতে চাইছেন, এটি অন্যায় চাওয়া। হবে না এটা, এটা সম্ভব নয়। প্রযুক্তি জানতেই হবে, না জানার কোনো সুযোগ নেই। আর আপনি বাচিক শিল্পী হিসেবে যা যা কাজ করতে চাচ্ছেন পুরোটাই এখন প্রযুক্তির মধ্যে আটকা। আপনি খবর পড়তে চাইছেন, আপনার সামনে 3টি ক্যামেরা থাকবে, এখানে একটা মাইক থাকবে, কোমরের মধ্যে মেশিন থাকবে, কানের মধ্যে একটা টক ব্যাগ থাকবে, পায়ের মধ্যে একটা প্যাডেল থাকবে, ওইটা দিয়ে অটোকিউ চালাতে হবে, 300 লাইট জ্বলে যাবে। এত প্রযুক্তিকে একা নিয়ন্ত্রণ করে আপনাকে যে চেয়ারটায় বসতে হবে, ওই চেয়ারটার নাম হট সিট। ওইটা কখনো ইলেকট্রিক লাইন দিয়ে হট বানানো হয় না। আপনি এত এত পরিস্থিতি সামাল দেবেন, এই কারণে এটার নাম হট সিট। ওই সিটে যিনি বসে তাকে অনেকগুলো বিষয় একা সামাল দিতে হয়, এই কারণে হট সিট। তাহলে এই প্রযুক্তিগত জ্ঞান না থাকলে খুব মুশকিল হয়ে যাবে। কবিতা পড়ার ক্ষেত্রে বলেন, মাইকটা আপনি লিপ টাচ করবেন না একটু দূরে রাখবেন, এইটা যদি না জানেন, কবিতা আবৃত্তি যতই ভালো করেন ধরা খেয়ে যাবেন, হবে না। অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে আপনি মাইকটা কই রাখবেন, কোন দিকে তাকাবেন, ক্যামেরায় না দর্শকে, এটি যদি না জানেন মুশকিল হয়ে যাবে। তবে প্রযুক্তিগত জ্ঞানেও কতটুকু ন্যূনতম প্রয়োজন, মাইক্রোফোনের ব্যবহার, ক্যামেরার ব্যবহার, এটা নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত কথা বলবো। আমি এতক্ষণ 10টা বিষয় নিয়ে কথা বলছিলাম, একা একাই বক বক করছিলাম, এখন আপনাদের কথা আমি শুনতে চাই। এতক্ষণ যে 10টা বিষয় আমরা কথা বলছিলাম, আরেকবার আমি একবার রিভাইজ দিয়ে আসতে পারি কি কি বলেছি, দ্রুত লয়। যা যা লাগবে: প্রমিত উচ্চারণ, ভাব রস, স্বচ্ছতা, স্বর প্রক্ষেপণ জ্ঞান, শ্রুতিমধুর কণ্ঠস্বর, মেধা ও অভিজ্ঞতা, শৈল্পিক পাঠ, আবেগ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস, নিজস্ব স্টাইল, প্রযুক্তিগত জ্ঞান। এই 10টা বিষয় আমাদের একসাথে যদি কেউ প্রয়োগ করতে পারেন, বাচিক শিল্পের কোনোটাতে আপনাকে কেউ আটকাতে পারবে না, কোথাও না। আপনি হয়তো আজকে শুধু খবর পড়ার জন্য আসছেন, কিন্তু এই 10টা যদি নিশ্চিত হয়ে যায়, আপনার অনুষ্ঠান উপস্থাপনা করাও কোনো সমস্যা নেই, কণ্ঠ অভিনয় করাও কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে বলি, ব্যক্তিগত জীবনে আমি শুধু অভিনয় করতে চেয়েছি, আবৃত্তি করতে চেয়েছি, কিন্তু এই মুহূর্তে 5 বছর ধরে পেশাগত জায়গায় আমি সবচেয়ে বেশি উপার্জন করি বিজ্ঞাপনে ভয়েস ওভার দিয়ে। বাংলাদেশের টেলিভিশনে যত বিজ্ঞাপন দেখেন, তার শেষে একটা লাইন যায়, পে অফ লাইন। এরকম প্রচুর ভয়েস আমি দিই, এক লাইন ভয়েস দিলে ওখানে বড় টাকা পাওয়া যায়। সবচেয়ে বেশি উপার্জন করি এই জায়গায়। এমনি ভালোবাসার গল্প দেখতে প্রতিদিন সন্ধ্যা 7টা বেজে 30 মিনিটে চোখ রাখুন শুধুমাত্র এনটিভির পর্দায়। ধরেন এরকমই একটা লাইন, ভালোবাসা হোক সর্ব ভালোবাসা হোক সর্বজনীন, একটাই লাইন, আর কিছু নেই। এই যে লাইনগুলো, এখানে সর্বোচ্চ উপার্জন করি এইটা দিয়ে, কিন্তু আমি এই ভয়েস দিয়ে কারোর কাছে শিখি নাই, আমার কোনো ওস্তাদ নাই। আমি এই আবৃত্তি অভিনয় চেষ্টা করার কারণে, এই 10টা বিষয় আমার চর্চায় থাকার কারণে এটি সহজ হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ উপার্জন করি ভয়েস, ডাবিং এ ভয়েস দিয়ে। এই ডাবিংটা আমি কোনোদিন কারোর কাছে শিখি নাই, বিশ্বাস করেন। আমি আবৃত্তি অভিনয় চর্চা করার কারণে, এই 10টা চর্চা থাকার কারণে আমি অডিশন দিয়েছি, টিকে গেছি, যেখানে গেছি সেখানে কাজ করে যাচ্ছি। এরপর উপার্জন করি উপস্থাপনা করে। অনুষ্ঠান উপস্থাপনা করি প্রচুর, রাষ্ট্রীয়, কর্পোরেট, মাল্টিন্যাশনাল, ন্যাশনাল, নানান ইভেন্ট উপস্থাপনা করি আমি। রেডিওতে উপস্থাপনা করি, টেলিভিশন উপস্থাপনা করি। আমার জীবনে একদিনও উপস্থাপনা বিষয়ে কারোর ক্লাস করি নাই, কখন। কেউ বলতে পারে না যে উপস্থাপনা নিয়ে আমি অমুকের কাছে একদিন ক্লাস করেছি, কখন না, কোশ্চিন কারো না। কিন্তু আমি উপস্থাপনা করছি বিভিন্ন পর্যায়ে। কেন? এই 10টা বিষয় প্রয়োগ আছে। তো আপনারও এই 10টা চর্চায় যদি থাকে, আপনি এই মুহূর্তে একটারই সিদ্ধান্ত নেন, পরে দেখবেন জীবনের প্রয়োজনে, নানান প্রয়োজনে এটি প্রয়োজন হচ্ছে, ব্যবহার করতে পারছেন নানান উপায়, সর্বত্র ব্যবহার করার সুযোগ হবে। আর একটা সহজ উদাহরণ দিই, বড় রেস্টুরেন্টে যখন সকালবেলা রান্না করা হয়, তখন ডালে চালে খিচুড়ি কিন্তু একটা বড় পাতিলে রান্না হয়, বিশাল বড় পাতিলে। এটা যখন রান্না শেষ হয়, একেবারে শেষের দিকে গরম থাকতে থাকতেই, তখন সেখান থেকে ছোট ছোট 10টা পাতিলে ভাগ করে ফেলা হয়। ভাগ করে একটার মধ্যে কিছু চিকেন মিশিয়ে দিয়ে ওটা একটা মোচড় দিয়ে দেয়, ওইটার নাম হয়ে যায় চিকেন খিচুড়ি। একটার মধ্যে কিছু বিফ দিল, বিফ খিচুড়ি। একটা মাটন খিচুড়ি, একটা এগ খিচুড়ি, একটা ভেজিটেবল খিচুড়ি। কিন্তু সকালবেলা রান্না হয়েছে কিন্তু একই জিনিস। একই জিনিস রান্না হওয়ার পর ওইটার সাথে একটু বিশেষ বিশেষত্ব যুক্ত করে আলাদা নাম হচ্ছে। বাচিক শিল্পের 99 ভাগ যোগ্যতা একই, ওইটার সাথে 1 ভাগ একটু বিশেষ কৌশল যুক্ত হলে হয়তো
আবৃত্তি হবে, অন্য কৌশল যুক্ত হলে উপস্থাপনা হবে, অন্য কৌশল যুক্ত হলে বক্তৃতা হবে, কিন্তু কাজটা একই, খিচুড়ির মতো। তো আমরা পুরো 3 মাসের কোর্সে বাচিক শিল্পী হতে এই মৌলিক যোগ্যতাগুলো নিশ্চিত করব সকলের আগে। তারপরে বিশেষায়িত ক্লাস হবে প্রত্যেক বিষয়ে। সংবাদ উপস্থাপনা বিষয়ে আলাদা বিশেষায়িত ক্লাস হবে, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি প্রত্যেকটা বিষয়ে বিশেষায়িত ক্লাস হবে। এবার একটু আপনাদের কথা শুনবো। আপনাদের কাছে প্রত্যেকের জন্য 1 মিনিট সময় বরাদ্দ। সে 1 মিনিটে পরিচয় শুনবো, কিন্তু এই পরিচয় সারা জীবন আপনারা দিয়েছেন তথ্য হিসেবে। আজকে আমরা তথ্য হিসেবে শুনবো না, আমরা একটু উপস্থাপনা হিসেবে শুনবো। সেই উপস্থাপনার 3টি মৌলিক শর্ত: 1 মিনিটের বেশি হওয়া যাবে না, হাসি থাকতে হবে। সারা জীবন আপনারা এই 1 মিনিট বলেছেন হাসি ছাড়া। আপনার মায়ের নাম, বাবার নাম, জন্মস্থান যদি হাসি ছাড়া হয়, মানে শোক সংবাদ হয়, তাহলে পৃথিবীতে আনন্দের সংবাদ কোনটা? পৃথিবীতে সবচেয়ে আনন্দের সংবাদ আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্মস্থান, আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য উদ্দেশ্য। এর চেয়ে আনন্দ পৃথিবীতে নাই। কিন্তু সেইটা বলছেন শোক সংবাদ, এটি করা যাবে না। এরপরে প্রচুর আ উ মুদ্রা দোষ আমাদের থাকে। আ উ, আর, হয়তো, হয়তোবা, এগুলো বাদ দিয়ে চূড়ান্ত স্বচ্ছভাবে কথা বলতে হবে। এইটা, এই 1 মিনিট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতা, পৃথিবীর শ্রেষ্ঠতম অনুষ্ঠান উপস্থাপনা। আপনি অডিশনে যান, চাকরির ভাইবা বোর্ডে যান, যেখানেই যান, সবার আগে বলবে আপনার সম্পর্কে 1 মিনিট বলেন। এই 1 মিনিটের উপরে আসলে ভাইবা বোর্ডের মূল নম্বর দেয়া হয়। ভাইবা বোর্ডের রসায়নের 33 নম্বর সূত্র জানেন কিনা এটা প্রয়োজন নেই। এই সূত্র আপনাকে প্রিলিতে নিয়েছে, রিটেনে নিয়েছে। ভাইবা হচ্ছে আপনি পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। ভাইবা বোর্ডের সমস্ত উত্তর দেওয়াও জরুরি না। অনেক অযাচিত প্রশ্ন করে আপনি আত্মবিশ্বাস কতটুকু, এটুকু ভাইবা বোর্ড দেখে কিন্তু। ভাইবা বোর্ড যখন দেখে আপনি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনাকে তখন এমন একটা প্রশ্ন করবে আপনি কোনোভাবে উত্তর দিতে পারবেন না। আপনি, ইসরায়েল এখন আলোচিত একটি রাষ্ট্র না? আপনারা কেউ বলতে পারবেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? ভাইবা বোর্ড বলবে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বল, আপনি তো জানেন না। এই না জানাটা অন্যায় না, জানেন না এটা আত্মবিশ্বাসের সাথে বলা। দুঃখিত, ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আমি জানি না, এই মুহূর্তে। শেষ। কিন্তু আউ করলে সমস্যা। সোমালিয়ার প্রধানমন্ত্রীর নাম কি আপনি জানেন? পৃথিবীর সব আপনার জানারও দরকার নেই। ভাইবা বোর্ড কিন্তু জানাটা মুখ্য না, আত্মবিশ্বাসটা মুখ্য। আপনি পরিস্থিতি কতটা সামাল দিতে পারেন, এটি হচ্ছে ভাইবা বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য থাকে। অথবা ওই 1 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেয় যে আপনার আত্মবিশ্বাস কতটুকু, আপনার উচ্চারণ কেমন, আপনার আই কন্টাক্ট কতটুকু ভালো, আপনার কমন সেন্স কি। বিভিন্ন আইটেমে কিন্তু নম্বর দেওয়া হয় ভাইবা বোর্ডে। এই সমস্ত কিছু এই 1 মিনিটে সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে এই 1 মিনিটে যদি আপনি বাবার নামটা বলেন কেঁদে কেঁদে, তাহলে মুশকিল। আত্মবিশ্বাস ছাড়া তাহলে মুশকিল। তাহলে আমরা এই 1 মিনিট সারা জীবন যেভাবে বলেছি সেভাবে না বলে হাসি থাকবে, 1 মিনিটের বেশি বলবো না, আত্মবিশ্বাসের সাথে থাকবো, মুদ্রাদোষ পরিহার করব। শোক সংবাদ নয়, এটি আনন্দের সংবাদ। কিভাবে পরিচয় শোক সংবাদ হয় আমি একটু বলি, দেখেন। শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যান আক্কাস চেয়ারম্যান গতকাল রাত 8 ঘটিকায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হাসান মাহাদি, আমার বাবা নূর ইসলাম তিনি ব্যবসায়ী, আমার মা রাহেলা বেগম তিনি একজন গৃহিণী। শোক সংবাদের এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এটা আনন্দের সংবাদ হতে হবে। তাহলে আনন্দের সংবাদে, আনন্দের সংবাদ অনুযায়ী আমি একবার আমার পরিচয়টা আপনাদেরকে দিতে চাই। যে কারণেই শুরুতে আপনাদের পরিচয় দেইনি। পরিচয় পর্বের মধ্যে কি কি থাকবে আরেকবার বলে দিই: নাম, নিজের জেলা, বর্তমান অবস্থান, পিতামাতার নাম ও পেশা, নিজের পেশা, শখ, বৈঠকের এই ক্লাসে কেন যুক্ত হলেন, ভবিষ্যৎ পরিকল্পনা। 7টা বিষয়। এর বাইরে পরিচিতি পর্বেতে আজকের ক্লাস ভালো লাগছে, মন্দ লাগছে, আপনার গলা ভালো, চেহারা ভালো, আপনার চুলগুলো খুব সুন্দর, এগুলো বলা যাবে না। এই কোর্স করে আপনার বিশাল পরিবর্তন হয়েছে, এগুলো বলা যাবে না। এগুলো পরে। আমরা আজকে থাকবো এই 1 মিনিটের মধ্যে, অন্য কোনো গল্পের মধ্যেই নাই। আমরা এটা উপস্থাপনা হিসেবে আপনাদের কাছে শুনবো। তাহলে এই কাঠামোতে আমার উপস্থাপনাটা একবার আমি আপনাদেরকে শোনাতে চাই, খেয়াল করেন। রবিন কে আছো? রবিন কি জি লাইন? স্যার। আমাকে স্পটলাইটে আবার একটু নাও তো। হ্যাঁ স্যার। আমি হাসান মাহাদি লালটু, আমার জন্ম ঝিনাইদহ, বর্তমানে আমি ঢাকাতে থাকি। আমার বাবা নুর ইসলাম তিনি ব্যবসায়ী, মা রাহেলা বেগম তিনি একজন গৃহিণী।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছি। আমার শখ সিনেমা দেখা, বিশ্ব সাহিত্যের সাথে যোগাযোগ রাখা। আমি বৈঠকে যুক্ত হয়েছি এই চাওয়া নিয়ে, আমি চাই আমাদের প্রাণপ্রিয় সুমিষ্টতম বাংলা ভাষা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এজন্য ভবিষ্যতে আমি কেবলমাত্র একজন শিল্পী হয়ে বাঁচতে চাই। সকালে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। 40 সেকেন্ড নিয়েছি আমি। কোনোভাবে 1 মিনিট সময় দিলে 1 মিনিটের বেশি নেওয়া যাবে না, এটা থাকতে হবে। মুখে আওয়াজবিহীন সর্বোচ্চ হাসি থাকতে হবে। আবারও বলি, মুখে শব্দবিহীন বা আওয়াজবিহীন সর্বোচ্চ হাসি ঠোঁটের কোণায় রাখতে হবে। তাহলে আত্মবিশ্বাস এসে যাবে। তাহলে এতদিন যেভাবে পরিচয় দিয়েছেন সেখানে কি ভুল ছিল বুঝতে পেরেছেন? বিসিএস ভাইবা বোর্ডে এই 1 মিনিটের জন্য ফেল করে 75 থেকে 78 ভাগ ছেলে মেয়ে। তারা ভাবে আমি তো সব প্রশ্নের উত্তর দিয়েছি। সে তো ফেল করে এসছে এই বংশে। আত্মবিশ্বাস ছিল না, উচ্চারণ ঠিক ছিল না। এখানে কনফিডেন্ট সমস্যা। কনফিডেন্ট কিভাবে পড়ে যায় দেখেন পরিচয়ের মধ্যে। আমি হাসান মাহাদি লালটু। আমার বাবা নূর ইসলাম, তিনি হলেন একজন ব্যবসায়ী। কি হলো, খেয়াল করেছেন কিনা? আমার বাবা আ কেন? বাবার নাম মনে করার জন্য করতে হবে কেন? আপনার বাবা তো উনি পয়দা করছে নাকি? বিষয়টা এই জায়গায় হয়ে গেল। যখন বাবা পয়দা করা হচ্ছে, সে সুযোগ তো নেই। আমার বাবা নুর ইসলাম, আত্মবিশ্বাসের সাথে। তারপর যদি বলেন আমার বাবা হলেন একজন ব্যবসায়ী, তখন মনে হয় বাবা চোর ছিল, টেনে হেসড়ে ব্যবসায়ী বানাচ্ছে। তা তো না। আত্মবিশ্বাসের সাথে আমার বাবা একজন ব্যবসায়ী। এটা হচ্ছে আত্মবিশ্বাস পড়ে যাওয়ার একটা বড় কারণ এইখানে। তো আমরা এইগুলো একটু চর্চায় রাখ। এই হচ্ছে পরিচিতি পর্ব, আপনাদের কাছে শুনবো। এবার আমি একটু কোর্স নিয়ে কথা বলে আপনাদের কাছে কথোপকথনে যাব। আপনাদের যার যে প্রশ্ন টুকে রাখতে পারেন, আমি সকলের সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। আমাদের 10 দিনের যে কোর্সটি, সেটা নিয়ে একটু কথা বলে আপনাদের। 10 দিনের একটি চ্যালেঞ্জ কোর্স করবো। একেবারে 10 দিনে আপনাদের বাচিক শিল্পের যা যা সমস্যা একেবারে ঝরঝরে হয়ে যেতে বাধ্য, যদি আপনার শতভাগ পাগলামিটা থাকে, চেষ্টাটা থাকে। মুখের কথা ঝরঝরে হতে বাধ্য। এখানে খুব তন্ত্রমন্ত্র না, কৌশলগত কিছু ব্যবহারিক ক্লাস। এটি 68তম ব্যাচ, 10 দিনের কোর্স। মেয়াদ হচ্ছে 22 এপ্রিল থেকে 4 মে। মোট 13 দিন। 13 দিনের মধ্যে 3 দিন ক্লাস বন্ধ থাকবে, সেটাও প্র্যাকটিক্যাল কারণে। আমি কিছু মানে প্র্যাকটিক্যাল কাজ দেবো, সেটি 2 দিন বা একদিন আমি বলবো কালকে গ্যাপ, পরশুদিন এটি আপনাদের পরীক্ষা নেব। এই জন্য এই 10 দিনের কোর্সের মধ্যে 100 নম্বরের একটি মার্কিং প্রক্রিয়া থাকবে, কিন্তু কোনোটাই লিখিত না, সব ব্যবহারিক। আমি শুনবো, কবিতা দেব, উচ্চারণের শীট দেব, উপস্থাপনার শীট দেব, সংবাদের শীট দেবো, এই নানান কিছু দেবো। সেগুলোর প্র্যাকটিক্যাল ক্লাসটি চলতে থাকবে জুম অ্যাপে। আজকে যেভাবে লাইভ ক্লাস করছেন ভিডিও, এভাবে লাইভ ক্লাস হবে, কোনো রেকর্ড ক্লাস না। এই জিনিস রেকর্ড ক্লাস দেখে শেখা যায় না। এই যে বাচিক শিল্প, রেকর্ড ক্লাস দেখে শেখা যায় না। দেশের বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম বড় বড় অঙ্কের টাকা দিয়ে আমার এই 24টি বা 20টা লেকচার রেকর্ড করতে চেয়েছে। আমি বারবার প্রত্যাখ্যান করেছি। কারণ এটি রেকর্ড দেখে শেখা যায় না, এটি জীবন্ত হতে হবে। এবং আজকে যারা আমার সাথে লাইভ ক্লাস করছেন, আমার ধারণা আপনারা আজকে অনলাইন ক্লাস করছেন, এই অনুভূতি ভুলে গেছেন। আপনাদের সকলের উপলব্ধি হওয়ার কথা, যারা অনলাইন মানে ক্যামেরা অন করে ক্লাস করছেন, আজকে একেবারে জীবন্ত ক্লাসরুমে ক্লাস করছেন। এই অনুভূতি হওয়ার কথা আমার ধারণা, যদি করে থাকেন। তারপরে আমাদের ক্লাস হচ্ছে জীবন্ত। তারপরে একটা দুটো ক্লাস মিস করলে সেটি আলাদা কথা, ক্লাসের রেকর্ড থাকবে, সেটার ভিডিও দেওয়া হবে। তো এই 10 দিনের শিডিউলটা হচ্ছে প্রতিদিন বাংলাদেশ সময় 7:30 থেকে 9:30। 2 ঘন্টার কাজ, মাঝে 10 মিনিটের বিরতি আছে। যারা এশার নামাজ পড়বেন, জামাত পড়বেন, সেটা পড়তে পারবেন ওই বিরতিতে। এবং নামাজের জামাতের জন্য কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা তখন অনুমতি নিয়ে জামাতে যেতে পারবেন। আমাদের বিরতিটা থাকবে হচ্ছে 8:30টায়, 10 মিনিট। কেন থাকবে? একটা না 2 ঘন্টা বসে থাকাও কষ্ট, ওই 10 মিনিট একটু উঠা গেল, একটু চা খাওয়া গেল, কখনো কখনো অনুশীলন দেওয়া হবে, ইত্যাদি কারণে এটি বিরতি থাকবে। এই কোর্সে নিয়মিত ফি অনেক টাকা, 8,100 টাকা, কিন্তু আমরা একটা সার্কুলার দিয়েছি মাত্র 1100 টাকা, পুরো 10 দিনে, আর 1 পয়সাও খরচ নেই। কিন্তু আজকের সেমিনারে যাদের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে, তাদের জন্য এই 1100 টাকা থেকেও আরো 100 টাকা ছাড়। শুধু আজকের সেমিনারের জন্য যারা আজকে ভর্তি হবেন, পুরো কোর্সে খরচ হবে 1,000 টাকা মাত্র। এখানে আর কোনো খরচ দিতে হবে না। এবং সার্টিফিকেট নিতে আর কোনো ইস্যুতেই আপনাদের আর কোনো খরচ নেই, এটি আপনাদের আমি নিশ্চিত করছি। এবং প্রত্যেকে যারা কৃতকার্য হবেন তাদেরকে হার্ড কপি সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট বাবদও কোনো টাকা নেওয়া হবে না। যারা ঢাকায় আছেন অফিস থেকে সেই সার্টিফিকেট নেবেন, যারা বাইরে আছেন ঢাকার বাইরে, তাদেরকে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে
এই কোর্সে যারা ভর্তি হবে নিবন্ধন প্রক্রিয়া হচ্ছে 1020 টাকা খরচ সহ, বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম, মোবাইল নম্বর, বিকাশের শেষ 4 সংখ্যা আর লিখে দিতে হবে। যারা এই অনলাইন কোর্সটি করবেন 68তম ব্যাচ এটি, মাত্র 1020 টাকা বিকাশ করতে হবে, সেটি শুধুমাত্র আজকের জন্য। কিন্তু আজকে যেহেতু রাত অনেক, এই অফারটি আমরা চলমান রাখবো। আমাদের মোট আসন এই ব্যাচে 50টি। আসন পূর্ণ হওয়া সাপেক্ষে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে, কিন্তু আমরা এই অফারটি চলমান রাখবো আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি আবার বলছি, যেহেতু আজকে অনেকের বিকাশে টাকা নেই বা যাওয়া সমস্যা, রাত অনেক, সেক্ষেত্রে আপনাদের জন্য এটি থাকবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। এই 1020 টাকা দিয়ে এই অফারে আপনারা ভর্তি হতে পারবেন আমাদের অনলাইন কোর্সে। এই কোর্সে আপনাদের লাইভ ক্লাসটি রেকর্ড হবে, সেটির ভিডিও আপনাদের নিয়ে একটি ক্লোজ ফেসবুক গ্রুপ খোলা হবে, সেটা দিয়ে দেওয়া হবে। বাচিক শিল্পের সমস্ত বিষয় নিয়ে বাদ্যপান্ত আলোচনা হবে। মুখমণ্ডল চিন্তায় যে জড়তা, যে সংকীর্ণতা, সেটি দূর হয়ে যাবে। সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, কণ্ঠঅভিনয়, বক্তা হওয়ার জন্য এই কোর্সটি আপনাকে দারুণভাবে সহায়তা করবে। যারা বক্তা হতে চান তাদের জন্য এই কোর্সটি অনন্য, অসাধারণ। হার্ড কপি সার্টিফিকেট দেওয়া হবে কৃতকার্য সপক্ষে। নিবন্ধন প্রক্রিয়া এটি। আমি এতক্ষণ যেটি বলছিলাম এটি হচ্ছে অনলাইন, এবং এটি বড়দের ব্যাচ। 10 বছরের উপরে যে কোনো বয়স এবং পেশার মানুষ এখানে যুক্ত হতে পারবেন। এবং কোর্সটি শুধুমাত্রই পেশাদার হওয়ার জন্য তা না। আমি মনে করি আপনার ছেলে বা মেয়ে ক্লাস 7-এ পড়ে, ইন্টারমিডিয়েট পড়ে, অনার্সে পড়ে, ওদেরকেও যুক্ত করা প্রয়োজন। কারণ ওরা অধিকাংশই বিকৃত ভাষায় কথা বলা শিখে গেছে নানান কারণে। এবং ওদের যদি ছোটবেলায়, এই মুহূর্তে যার বয়স 40, তার কাছে কিন্তু ভাষা ঠিক করা অপেক্ষাকৃত কষ্ট। কিন্তু এই যে পড়া একটি ছেলে বা মেয়ের জন্য এটি অনেক সহজ, কারণ ও এখনো কাঁচা অবস্থায় আছে। ওকে যা দিবেন তাই নেবে খুব সহজে। আর আপনার ভুলটা সরিয়ে সঠিকটা দিতে হবে। আর ও এখন নিচ্ছে, যা দিবেন তাই নিবে। এই কারণে শুধু আপনি না, আপনার ছেলে মেয়ে যারা 10-এর ঊর্ধ্বে বয়স, আপনার ছোট ভাই ছোট বোনকেও আপনারা এই কোর্সে যুক্ত হতে পারেন। মাত্র 10 দিনে, 13 দিনে আপনার এই ঝামেলাটা চুকে যাচ্ছে। এবং 16-17 বছর যে লেখাপড়া করেছেন সেটি আলোর মুখ দেখবে। আপনি যে লেখাপড়া করেছেন ওটা থাকে সার্টিফিকেটে, প্রকাশ হয় ঠোঁটে। ঠোঁটে যখন ব্যক্তিত্ব প্রকাশ হবে তখন মানুষ বুঝবে আপনি সত্যিই শিক্ষিত। তো এই মুহূর্তে যারা বিকাশ টকর নাগদ করে ভর্তি হতে যান, তারা, আমি আরেকবার দেখিয়ে দিই, এই নম্বরগুলো আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে রেসপন্স করে নিবন্ধন করে আপনাকে একটি ক্লোজ ফেসবুক গ্রুপে নিয়ে নেবে। এরপর একটু অফলাইন ব্যাচ আছে আমাদের 3 মাসের, এই একই বিষয়ে 69তম ব্যাচ। এটা আগামী মাসে শুরু হবে, এ মাসে না, মে মাসের মাঝামাঝি সম্ভাব্য তারিখ হচ্ছে 16ই মে। এই ব্যাচের ক্লাসটা হয়ে থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। 69তম আবর্তন। এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 8100 টাকার, অফারে এখন 2100 টাকা মাত্র। 2100 টাকা পুরো 3 মাসের কোর্স এটা। সপ্তাহে একদিন, প্রতি শুক্রবার সকাল 10:30 থেকে 12:30। এখানেও যারা আজকে যুক্ত হয়েছেন তাদের জন্য 100 টাকা ছাড় আজকের জন্য শুধু, অর্থাৎ এই অফার আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চলমান। ফুল পেমেন্ট দিলে 2000 টাকা দিয়ে আজকে ভর্তি হতে পারবেন। ফুল পেমেন্ট, ফুল পেমেন্ট। আজকে 2000 টাকা দিতে পারছে না, তারা ভেঙে দিতে পারবেন। সেক্ষেত্রে 600 টাকা দিতে হবে আজকে। আর 1500 টাকা দিতে হবে 5 মে পর্যন্ত, সুযোগ পাবেন যারা অফলাইন ব্যাচে ভর্তি হবেন। কিন্তু অনলাইনের 1020 টাকা ভেঙে দেওয়ার সুযোগ নেই, ওটা একসাথে দিতে হবে। মানে যে বুট ক্যাম্প, ওটা যেহেতু শুরু হচ্ছে 22 তারিখে, এই জন্য ওখানে আর বাকি রাখার সুযোগ নেই। কিন্তু এইটা যেহেতু 2100 টাকা একটু ফি বেশি, এবং আমরা শুরু করব মে মাসে, আসন নিশ্চিত করার ক্ষেত্রে আপনি চাইলে 600 টাকা দিয়ে আপনার আসনটা নিশ্চিত করতে পারেন। কারণ আমাদের সার্কুলার কখনোই শেষ তারিখ পর্যন্ত আসন থাকে না, তার আগে শেষ হয়ে যায়, বরাবরই তাই হয়। তো সেক্ষেত্রে 600 টাকা দিয়ে নিশ্চিত করতে পারেন। আর 1500 টাকা 5 মে এই জন্য দিয়েছি, অনেকে বেতন পায় 1, 2, 3, 4, 5 তারিখে। 5 মের মধ্যে নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে, অফিস থেকে কোনো কল করবে না। 5 তারিখের পরে গেলে আপনার এই 600 টাকাও নাই হয়ে যাবে, আসনটাও নাই হয়ে যাবে। অতএব এটা দায়িত্ব নিজে রাখতে হবে যে বাকি নিচ্ছি আমি, আমি নিজে দিয়ে দেবো। আর যারা ফুল দেবেন তারা 2000 টাকা আজকে বিকাশ করে ভর্তি হতে পারবেন। কিন্তু আজকে যারা 600 দেবেন, পরে 1400 দিলে হবে না, তাদেরকে 2100 টাকা দিতে হবে। এই হচ্ছে দুটো ব্যাচ, একই কোর্স। কিন্তু একটি কোর্স 10 দিনে শেষ হবে, একই লেকচার। ওই একই কোর্স আবার 3 মাস ব্যাপী হবে। এবং একটি হচ্ছে অনলাইন, আর একটি হচ্ছে অফলাইন। আপনি যে কোনো মাধ্যমে আপনার যেটি সুবিধা যুক্ত হয়ে যেতে পারেন। বা অনেকে মনে করছেন যে অফলাইন করব, অফলাইন যেহেতু 1 মাস পরে শুরু হচ্ছে, আপনারা চাইলে এই 10 দিনের বুট ক্যাম্পটা করে ফেলতে পারেন। তারপরে ভালো লাগলে চাইলে আরেকবার করতে পারেন, অথবা আমাদের অ্যাডভান্স কোর্সে যুক্ত হতে পারবেন। এতক্ষণ যেটি বলছিলাম এটি বড়দের জন্য। আচ্ছা, এই যারা ভেঙে টাকা দেবেন তারা 610 টাকা বিকাশ করতে হবে। আর যারা আজকে ফুল পেমেন্ট করবেন,
এই অফলাইন ব্যাচের জন্য তারা 2040 টাকা বিকাশ করবেন। আমাদের বাচ্চাদের একটি ব্যাচ আছে অনলাইন। আমি এতক্ষণ যে দুটো বলছিলাম এই দুটো হচ্ছে বড়দের, অর্থাৎ 10-এর উপরে যে কোনো বয়স। আর একটা আছে 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলা, এই 4টা বিষয় নিয়ে কোর্স আছে। খেলার ছলে হাতে কলমে শেখানো হয়, কোনো হোমওয়ার্ক নেই। ক্লাসেরটা ক্লাসে খেলার ছলে শেখানো হয়। এটা এই মুহূর্তে ফি মাত্র 2000 টাকা, পুরো 3 মাস। বাচ্চাদের কোর্সের টাইম হচ্ছে প্রতি শুক্রবার 4টা থেকে 5টা, জুম অ্যাপে আজকে যেভাবে সরাসরি ক্লাস করছেন এইভাবে। বাচ্চাদের ব্যাচে আসন সংখ্যা মাত্র 25টি। এই হচ্ছে তিনটি। আমাদের এই কোর্সে যারা ভারত থেকে যুক্ত হবেন, আমাদের আজকের এই সেমিনারও ইন্ডিয়ার থেকে অনেকে যুক্ত হয়েছেন। তাদের বিকাশ রকেট নয়, তারা গুগল পে বা ফাস্ট পে, এই নিচের নম্বরটাতে পেমেন্ট করবেন। তারা আমাদের 10 দিনের বুট ক্যাম্পের জন্য পাঠাতে হবে 900 রুপি। আমি আবারও বলছি, ভারত থেকে, পুরো ইন্ডিয়া থেকে যেসব বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা। এই কোর্সটিতে যুক্ত হবার জন্য আপনাদেরকে মাত্র 900 রুপি খরচ করতে হবে। সেই 900 রুপি, এই যে নিচে নম্বর দেওয়া গুগল পে বা ফাস্ট পে করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এবং স্ক্রিনশট দিলে আপনার নিবন্ধনটি নিশ্চিত করে আমাদের অফিস থেকে আপনাকে রোল নাম্বার দিয়ে দেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে যুক্ত হয়েছেন যারা ব্যাংক ট্রান্সফার করবেন, তাদের জন্য এই অ্যাকাউন্টটা, এখানে ডলার দিতে হবে অনলাইন কোর্সের জন্য $9। যারা বাংলাদেশি তারা টাকা দিতে পারেন, সেটি বিকাশেও দিতে পারেন, বিদেশ থেকে ব্যাংক থেকে বিকাশেও ট্রান্সফার করতে পারেন, ব্যাংক থেকে ব্যাংকেও করতে পারেন। আপনারা এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার কাছে, যার যেটি সুবিধা। যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা গুগল পে, ফাস্ট পে। যারা বাংলাদেশে রয়েছেন বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক পেমেন্ট, যেটি আপনার সুবিধা সে মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই কোর্সে। 50টি আসন পূর্ণ হওয়া মাত্রই আমাদের বুট ক্যাম্পের নিবন্ধন বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমাদের এটি চলমান থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। আমরা মোট 3টি ব্যাচের কথা বলেছি। আমি আরেকবার একটু নিশ্চিত করে যাই 3টি ব্যাচ কি কি। একটা হচ্ছে বড়দের জন্য 10 দিনের বুট ক্যাম্প, 22 তারিখ শুরু হবে, 3 তারিখ শেষ হবে। এটার ফি আজকের অফার 1000 টাকা। ইন্ডিয়ার যারা তারা 900 রুপি, বহির্বিশ্বে যারা আছেন তারা $9 পাঠাতে হবে। এবং অফলাইন ব্যাচে যারা যুক্ত হবেন তাদেরকে দিতে হবে আজকের জন্য 2040 টাকা। আর যদি ভেঙে দেন তাহলে আজকে দিতে হবে 610 টাকা। আর 1500 টাকা দিতে হবে 5 মের মধ্যে। বাচ্চাদের জন্য, যেটি 5 বছর থেকে 12 বছরের বাচ্চারা যুক্ত হতে পারে, সেটির কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। এই হচ্ছে 3টি কোর্স, 3টি ব্যাচ। আপনারা যে যে ব্যাচে আগ্রহী যুক্ত হতে পারেন। অত্যন্ত দৃঢ় চিত্তে আপনাদের বলছি, আমাদের বৈঠকের মোট 5টি প্রতিষ্ঠান। এক হচ্ছে বৈঠক পাবলিকেশনস, বৈঠক অডিও ভিজুয়াল লিমিটেড, তারপর রয়েছে বৈঠক ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপর রয়েছে বিশ্ব বাংলা নামে আমাদের একটি ফ্যাশন হাউস, সেটি শীঘ্রই আসছে। আর আরেকটা হচ্ছে বৈঠক আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা পাঠশালা। এই বৈঠক আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা পাঠশালা ব্যতীত বাকি 4টা প্রতিষ্ঠান বাণিজ্যিক, কমার্শিয়াল। একমাত্র বৈঠক আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা পাঠশালাটি হচ্ছে শতভাগ অবাণিজ্যিক প্রতিষ্ঠান। যে কারণে আমাদের কোর্স ফি গুলো এত কম। আপনারা অনেকে ভাবছেন বিভিন্ন জায়গায় 10,000, 12,000, 15,000, 8,000, আপনারা এত কম কেন? এটি আমি অবাণিজ্যিক ভাবে করি। যে বাংলা ছড়িয়ে পড়া প্রয়োজন। পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা, কিন্তু এটি আমরা অনেক অবজ্ঞা করি। এটি প্রচার প্রসার হওয়া প্রয়োজন। এবং আমরা যারা শিক্ষিত, সেই শিক্ষা যেন প্রচার হয় আমার ঠোঁটের মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে। এই জন্য আমি এই কোর্সটি পরিচালনা করি। তো আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর দীর্ঘ সময় আমি কথা বলেছি, এই কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। মূর্খ মানুষ, জ্ঞানহীন মানুষ। এই আলোচনা থেকে যদি আপনাদের ন্যূনতম কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমার আজকের চেষ্টা এবং আপনাদের সময় এবং শ্রম ব্যয় করেছেন সেটি সফল এবং সার্থক। এবং আমি যদি আপনাদেরকে বিরক্ত করে থাকি এবং আপনাদের সময় নিয়ে আমি বিরক্ত করে থাকি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের অফিস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নীলক্ষেতে। কেউ যদি সরাসরি আমার সাথে দেখা করতে চান, আমি অফিসে বসি। আমার যদি শুটিং ডাবিং বাইরে না থাকে, তাহলে আমার অফিসে বসি আমি প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা। অফিসের লোকেশন একেবারে নীলক্ষেত, যে মুক্তি ও গণতন্ত্র তরুণ তার পাশে। লোকেশনটা আমার আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সে গ্রুপে দিয়ে দেবে। কেউ চাইলে এই 5টা থেকে 10টা আমার সাথে এসে সরাসরি কথা বলারও সুযোগ আছে, কোনো সমস্যা নেই। ভর্তি সংক্রান্ত তথ্য আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেওয়া হবে, বিকাশ নম্বরটা ওখানে দিয়ে দেওয়া হবে, কেউ চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আর একটা ঘোষণা, আমাদের বৈঠক পাবলিকেশনের দুটো বই রয়েছে। একটি হচ্ছে বাচিক শিল্পের সহজ মন্ত্র। আমরা যে 10টা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই 10টা খুব সহজ করে লেখা আছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে। বইটি রকমারি.com-এ পাওয়া যায় এবং বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়, আমাদের অফিস থেকেও নেওয়া যায়। পাঠক সমাবেশে পাবেন, চট্টগ্রামে পাওয়া যায় বাতিঘর পাবলিকেশনসে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, নিতে পারবেন।
আরেকটি হচ্ছে আপনারা যদি আবৃত্তি করতে চান, কি আবৃত্তি করবেন, কোথায় আবৃত্তি করবেন, সেই কবিতা বাছাই করার জন্য একটা সুবিধা হচ্ছে, আমার দৃষ্টিতে আবৃত্তি শিল্পী যারা নতুন হতে চান তাদের জন্য 100টি নির্বাচিত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ আবৃত্তির কবিতা আমি একটা জায়গায় আমার চিন্তা থেকে করেছি। এই দুইটা বইও আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন আপনার টেবিলের, আপনার বুক শেলফের। একটু অনন্য অসাধারণ সংগ্রহ হতে পারে। আপনারা খুব অনায়াসে বইয়ের মূল্য ইত্যাদি ইত্যাদি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিতে বলবো। বইয়ের কাভার অর্থাৎ বইয়ের মূল্য দুটোই 400 টাকা। আচ্ছা, আমাদের স্টুডিও অডিও ভিজুয়ালে আমাদের নিজস্ব অডিও স্টুডিও রয়েছে, ভিডিও স্টুডিও রয়েছে। যে কোনো ধরনের প্রচার প্রচারণার কাজ আমাদের স্টুডিওতে করা হয়। আপনারা চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রচার, রাজনৈতিক প্রচার, যে কোনো ধরনের প্রচারের জন্য মাইকিং, কন্টেন্ট, নিউজ, নিউজ ভিডিও, যে কোনো ধরনের অডিও ভিজুয়াল সাপোর্ট আপনারা আমাদের এখানে নিতে পারেন। এবং সেক্ষেত্রে বৈঠকের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা যতটুকু ছাড় দেওয়ার সুযোগ থাকে সেটা দিই, কিন্তু ওটা বাণিজ্যিক, আমি আগেই বলেছি। বৈঠক অডিও ভিজুয়াল লিমিটেড, ওটা আমাদের বাণিজ্যিক। ওটার উপার্জন করে অফিস স্টাফদের ব্যয় নির্বাহ করা হয়। এ হচ্ছে আমার কথা। আমার কথা এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা। আশা করি 10 দিনের এই কোর্সটি বা 3 মাসের কোর্সটি আপনাদেরকে আলোকিত করবে এবং আপনাদের কথা মানুষকে সমৃদ্ধ করবে। একই সাথে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এবং বাচিক শিল্পের প্রত্যেকটি শাখায় কাজ করার জন্য এটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে। আপনার কণ্ঠে মদ খাওয়ার সময় কোনো রিস্ক নিয়ে না আবৃত্তিটা শুনতে চাই। ধন্যবাদ, কিন্তু আজকে না। একটু আমার ইউটিউব চ্যানেল আছে 4টা। একটা হচ্ছে বৈঠক নামে, একটা আমার নামে হাসান মাহাদি লালটু নামে, আর একটা আছে মুখে মুখের বাংলা, বার্তা বৈঠক। 4টা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজই আমি আপনাদের শেয়ার করে দিতে বলবো। আপনারা সময় পেলে একটু ভিজিট করবেন। সেখানে আমাদের কিছু ভালো কাজ আমার এবং আমার ছেলে মেয়েদের রয়েছে, আপনারা আশা করি মুগ্ধ হবেন। এবার আপনাদের প্রশ্নোত্তর এবং পরিচয় পর্বটা আমি নেব, তার আগে ছোট্ট একটা কবিতা পড়ে আপনাদের কথায় চলে যায়, খুব ছোট্ট একটা কবিতা। আচ্ছা, ক্লাস টাইম 9:30 আমাদের ওভার হলে আমি আছি। আপনাদের যাদের যত প্রশ্ন আছে উত্তর দেব, কোনো অসুবিধা নেই। আর যাদের চার্জ ইত্যাদি ইত্যাদি শেষ হয়ে যাচ্ছে, আনুষ্ঠানিক ক্লাস শেষ হলে আপনি চাইলে চলে যেতে পারবেন, অনুমতির প্রয়োজন নেই। আর ভর্তি হলে আমি বিকাশ নাম্বারটা আরেকবার স্ক্রিনে দিয়ে দিই, আপনি এইটা একটু স্ক্রিনশট দিয়ে সকলে রেখে দিতে পারেন। আর রবিন গ্রুপে দিয়ে দেবে হয়তো এখনই, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়েছেন সেখানে পেয়ে যাবেন। তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো। পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাব। ইচ্ছে হলে দেখতে দিও, দেখো। অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো, এসো দুজন প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সূক্ষ্ম হবে যুগল স্নানে নেমে। থাকবো ব্যাকুল শর্তবিহীন নত, পরস্পরের বুকের কাছে, মুগ্ধ, অভিভূত। পড়ছিলাম হেলাল হাফিজের অমীমাংসিত সন্ধি। তুমি যদি একটিবার আমাকে বলতে, কেমন আছো, আমার বধির কান বোবা কণ্ঠে বেজে উঠতো অর্কেস্ট্রা। তুমি যদি একটিবার আমাকে বলতে, এই দেখো তো কেমন মানিয়েছে এই ছাই রঙা শাড়ি, আমার জন্মান্ধ চোখ খুঁজে পেত ত্রিকালের ভাষা, ফুল পাখি লোকালয়, প্রকাশ্যে আমাকে চুমু দিয়ে যেত। স্বপ্নের চেয়ে অনেক বেশি কাঙ্ক্ষিত তুমি। আর তুমি যদি হাত ধরে একটু পাশাপাশি হাঁটতে, আমার মুখে বাতাস ছড়িয়ে দিত তোমার মেঘ কালো চুল। আমি আর ভুলেও তাকাতাম না কুমারী বধূ বালিকার দিকে, সব অনিয়ম ছেড়ে একদম সুবোধ হয়ে যেতাম। আর তুমি যদি একটিবার, শুধু একটিবার বলতে আমাকে, ভালোবাসি, আমি আরো কটা দিন পৃথিবীতে বেঁচে থাকতাম। হ্যাঁ, পড়ছিলাম শামসুল আরেফিনের কবিতা অন্তর্গত। আচ্ছা, ধন্যবাদ সকলকে আরো একবার, কৃতজ্ঞতা আনুষ্ঠানিকভাবে আমার এই সেশনে আপনারা যারা সময়, শ্রম বিনিয়োগ করে দীর্ঘ সময় শুনলেন, আপনাদের সকলের বিদগ্ধ চিত্তের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা রইল। আমরা আপনাদের প্রশ্ন উত্তর থাকলে নেব, তারপরে পরিচয় পর্ব নেব। চ্যাট বক্সে মনে হয় কিছু প্রশ্ন আছে, আমি একটু উত্তর দিয়ে আসি। আগে ভর্তি হয়েছে 1100 টাকা দিয়ে, এখন 1000 টাকা করলেন। আচ্ছা, যারা আগে ইতিমধ্যে ভর্তি হয়েছেন 1100 টাকা দিয়ে, তাদের 100 টাকা পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হবে বা সমন্বয় করা হবে।
যারা বই অর্ডার দিবেন তাদেরকে ওই সময় বলে দিলে 100 টাকা কম দিবে, আর যারা সেটা নেবেন না তাদেরকে 100 টাকা বিকাশ করে ফেরত দিয়ে দেবে। ইতিমধ্যে যে কয়জন ভর্তি হয়েছেন তাদের জন্য এটাই, যেহেতু আজকে সেমিনার করছেন, তো সেমিনার করে এই অফারটা পাচ্ছে, তারা ভাবতে পারেন আমি কি তাহলে গতকাল ভর্তি হয়ে পাপ করেছি। তাদের জন্য এই 100 টাকা ফেরত দেওয়া হবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি অফিসকে অর্ডার দিয়ে দেবো। কিন্তু আগামীকাল সন্ধ্যা 6টার পরে আবার যারা ভর্তি হবেন যদি আসন থাকে তাহলে কিন্তু আবার 1100 টাকায় দিতে হবে, কিন্তু আমার ধারণা 50টি আসন আগামীকাল হয়তো বিকেলের মধ্যে পূরণ হয়ে যাবে। আচ্ছা, চ্যাট বক্সে আর কারোর কোনো প্রশ্ন আছে কি দেখি? মেরুদণ্ডহীনতার আড়াল ভেঙে কবিতা আবৃত্তি করেন। দুঃখিত, কবিতাটি একটু অনলাইন থেকে শুনে নেবেন। আজকে আর যেহেতু 2 ঘন্টা লেকচার দিয়েছি, আপনাদের আর কবিতা শোনাতে চাই না এই মুহূর্তে। আমাকে একটু মাফ করতে হবে, মদ খাওয়ার সময় না, আজকে শুনবো না। আচ্ছা, ঠিক আছে। এখানে হ্যাঁ, রবিনের কাছে কোনো প্রশ্ন থাকলে দিতে পারো। যারা প্রশ্ন করতে চান, কোনো জিজ্ঞাসা আছে, তারা একটু হ্যান্ড রাইজ করবো। ডিজিটাল হ্যান্ড রাইজ, মানে আপনার হাত না, ডিজিটাল হ্যান্ড রাইজটা করলে সুবিধা হবে। লিখেছেন, স্যার কি 22 থেকে 3 তারিখ প্রতিদিন ক্লাস হবে? 22 থেকে 3 তারিখ পর্যন্ত মাঝে 3 দিন বাদে প্রতিদিন বাংলাদেশ সময় 7:30 থেকে 9:30 ক্লাস হবে। আর সমস্ত ক্লাস আমি একা নেব। অনেক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান প্রথম ক্লাস নিয়ে তারপরে হারিয়ে যায়, তার ছেলে মেয়েরা ক্লাস নিতে থাকে, কিন্তু আমি নিশ্চিত করছি সকল ক্লাস আমি বেঁচে থাকলে সুস্থ থাকলে আমিই নেব, এবং আমি একা নিই অনলাইন ক্লাস। অফলাইনের 90 ভাগ ক্লাস আমি নিই, আর দুইজন বিশেষজ্ঞ হয়তো অফলাইন ক্লাসে আসে ইনকেস। অনুষ্ঠান উপস্থাপনার ক্লাস কখনো শারমিন লাকি, কখনো মৌসুমী মৌ, কখনো চিত্রনায়িকা নাবিলা, কখনো শাইখ সিরাজ নেন। সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে যারা তারকা সংবাদ উপস্থাপক তারা নেন, তারা আসলে অভিজ্ঞতা বিনিময়, কিন্তু মূল ক্লাসটা আমি নেই। স্যার, আজকে আপনি যে মাইক্রোফোন ব্যবহার করলেন এটি কি? এটা খুব সিম্পল মাইক্রোফোন, বয়া। বয়া মাইক্রোফোন, হয়তো 1200 বা 1500 টাকা দাম। যারা ক্লাসটা অনেকে পরে যুক্ত হয়েছেন, আমরা এই ক্লাসটির ভিডিও রেকর্ডটা হয়তো আপনাদের গ্রুপ দিয়ে দেবো আগামীকাল সকাল 10টায় আমাদের ইউটিউবে। সেই লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, আগামীকাল আপনার ক্লাসটা পুরোটা দেখে নিতে পারবেন। বা যারা দেখেছেন আবার দেখতে চান তারা এটি দেখতে পারবেন। স্যার, যারা ঢাকার বাইরে আছে তারা কিভাবে অফলাইনে ক্লাস করবে সেটা আমি কিভাবে বলবো? অফলাইনের ক্লাস তো ঢাকার বাইরে থেকে আসলে ঢাকায় আসতে হবে। অফলাইন ক্লাস তো শিল্পকলায় হবে, সেটা তো অফলাইন। সেটা সমাধান তো আপনার করতে হবে, আপনি এসে করবেন নাকি ভেসে করবেন না কিভাবে করবেন নাকি থেকে করবেন। অফলাইনটা সরাসরি হবে, সেটার আবার অনলাইন ভার্সন নাই। আর অনলাইন যারা করতে চান তারা তো এই 10 দিনের বুট ক্যাম্পে করবেন। স্যার আপনি আজ কি, আচ্ছা স্যারের উপস্থাপনা শিখতে চাই নিশ্চয়ই। ঠিক আছে, যারা হাত তুলবেন। স্যার, একটা প্রশ্ন ছিল। স্যার, 10 দিনের বুট ক্যাম্প এবং 3 মাসের কোর্স কি আলাদা নাকি একই? একই কোর্স, একই সিলেবাস, একই সমস্ত একই, শুধু শেখানোর প্রক্রিয়াটা একটু আলাদা, কিন্তু আপনাদের কোর্সেও কোনো ঘাটতি নেই, এটি নিশ্চিত থাকতে পারেন। বরং আমি এমন দেখেছি 3 মাসের চেয়ে 10 দিনের কোর্সটা বেশি সফল। কেন? 10 দিনে কোথাও ঝুলে যায় না, কোনো গ্যাপ থাকে না, তারা আন্তরিকভাবে সময় দেয়। 3 মাসেরটা অনেক সময় ঝুলে যায়, কেউ পরের সপ্তাহ ক্লাস ভুলে যেতে চায়, এক সপ্তাহ বিয়ে অনুষ্ঠান পড়ে গেল আসে না, এই নানান সংকটও দেখেছি। তো সুতরাং কোর্সের কোনো ঘাটতি নেই, শুধু আপনার আন্তরিকতা যতটুকু থাকবে আপনি ততটুকুই পাবেন। জড়তা দূর স্যার, করবার সার্টিফিকেট সম্পর্কে। জড়তা দূর করবার জন্য ঠোঁটের ব্যায়াম, চোয়ালের ব্যায়াম, জিহ্বার ব্যায়াম এবং মগজের ব্যায়াম সবই আমাদের এই কোর্সে আছে, সব ঠিক হয়ে যাবে। আহ, আপনি স্যারকে, আপনি কোনো সাউন্ড কার্ড ব্যবহার করেছেন না? সরাসরি ল্যাপটপে ব্যবহার করেছি। সার্টিফিকেটের বিষয়ে যারা কৃতকার্য হবেন, আমাদের প্রত্যেকটি কোর্স 100 নম্বরের একটি মার্কিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, এবং সেটি কোনো লিখিত পরীক্ষা নয়, সবই ব্যবহারিক। সেটার মধ্যে যারা কৃতকার্য হবেন তারা সকলেই সার্টিফিকেট পাবেন, হার্ড কপি। এবং সার্টিফিকেটে অনলাইন অফলাইন লেখা থাকে না, সব একই সার্টিফিকেট। শুধু তাই না, 10 দিনের বুট ক্যাম্পটাও লেখা থাকে না যে 10 দিনের বুট ক্যাম্প, ওটি যেহেতু আমরা 3 মাসের কোর্সটাই একসাথে করছি, আমাদের সকল সার্টিফিকেট ওটা 3 মাস মেয়াদি লেখা থাকে। অর্থাৎ সার্টিফিকেটের গুরুত্ব নিয়ে অনলাইন অফলাইন কোনো পার্থক্য নেই, আলাদা নেই। হ্যাঁ, রবিনের কাছে আর কোনো প্রশ্ন? স্যার, আপাতত কোনো প্রশ্নটি দেখতে পাচ্ছি না। দুজন হাত তুলেছে, ওনাদেরকে আনমিউট করতে পারো। আর যারা কথা বলতে চান, এই আপনার আহ, আপনাকে যেখানে দেখা যাচ্ছে ওর পাশে দেখেন হ্যান্ড রাইজ করার একটু অপশন আছে, যারা প্রশ্ন করতে চাইছেন একটু। আচ্ছা, প্রথম হচ্ছে এম আর রাজ। আপনাকে আনমিউটের রিকোয়েস্ট দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। এবার হ্যাঁ, আনমিউট হয়েছে। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, জি, শুনতে আমরা পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি স্যার, ভালো আছেন? জি জি, ভালো আছি।
স্যার আমি আসলে আমি এই কোর্সে খুবই আগ্রহী। আমি টাইমটা বিষয়ে আমি একটু সমস্যার মধ্যে আছি, কেননা আমি 7:30 থেকে 9টার ভিতর যেই ক্লাসটা হবে তখন আমি খুব ব্যস্ত থাকি। ওই টাইমটা আসলে ক্লাসে অ্যাটেন্ড করার মতো সময় আমার কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। এই কারণে আমি চাচ্ছি যে যদি রেকর্ডেড ভিডিও থাকে তাহলে আমি কোর্সে এনরোল করলাম, দেন যেদিন আমি জয়েন করলাম সেদিন তো করতেই পারবো, দেন যেদিন করতে পারবো না সেদিন আমি রেকর্ডেড ভিডিও দেখে আমি ওই ক্লাসটা ই করতে পারবো আর কি। জি জি, ধন্যবাদ, আপনার প্রশ্ন পরিষ্কার। আপনাদের প্রত্যেকটা ক্লাসে আমরা আজকে যেমন লাইভ হলো না, এটা রেকর্ড হচ্ছে। প্রতিটি ক্লাসে লাইভ হবে, ক্লাস শেষ হওয়া মাত্রই একটি ক্লোজ ফেসবুক গ্রুপে আপলোড করে দেওয়া হবে। তো কোনো সমস্যা নেই, ক্লাস মিস হলে আপনি সেটা দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু আচ্ছা। কিন্তু হ্যাঁ, রেকর্ড ক্লাসের চেয়ে লাইভ ক্লাস উপভোগ্য এবং দুর্দান্ত, এটা মাথায় রেখে যতটুকু পারা যায় লাইভ ক্লাস করতে হবে। আর আপনার যে লাইভ ক্লাসের সমস্যা সেটা অফিসে আগে থেকেই জানা থাকতে হবে। তাহলে আপনাকে ওইভাবে বিবেচনা করে আপনাকে ক্লাস করতে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। জি জি জি। আর একটা বিষয় হলো স্যার, আমরা 3 মাসে যেই কোর্সটা সেটা আমরা বুট ক্যাম্পে 10 দিনে কি কাভার করতে পারবো? জি জি, আবার করতে পারবেন এবং ভালোভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, ইনশাল্লাহ। ওভাবেই সাজানো হয়েছে আমাদের লেকচার এবং ব্যবহারিক উপায়গুলো ওভাবেই সাজানো। ওকে স্যার, ধন্যবাদ। 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 রাজ। এবার এমডি আজিজ হুদা। জি, আমি আজিজুল হক চৌধুরী বলছি, জি ঢাকা থেকে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি পেশায় একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। তো আমি প্রথমত আপনাদের যে বাচ্চাদের যে কোর্সটা বলেছেন, বাচ্চাদের কোর্সটা কি অনলাইন নিতে হবে জি, নাকি অনলাইন। অফলাইন? অনলাইন অনলাইন। জুম অ্যাপে যে আজকের মতো সরাসরি থাকতে হবে ব্যাস। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমি তো নিজে এটাতে আছি। আমার একটা ইচ্ছে ছিল যে বাংলা সুন্দর বচন করে কথা বলার, এটাই আমার উদ্দেশ্য। এখন আমি ওই যে বাচ্চাদের কোর্সটা সম্পর্কে একটু কখন ক্লাস শুরু হবে ডিটেলটা বললে আমি আমার বাচ্চাটাকে দিতে চাচ্ছি। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। তো বাচ্চাদের ক্লাস হচ্ছে প্রতি শুক্রবার 4টা থেকে 5টা। প্রতি শুক্রবার বাংলাদেশ সময় 4টা থেকে 5টা, এবং আহ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে এটা কোর্সের কবে মেটেরিয়াল, থেকে শুরু এটা হচ্ছে? 2 মে। 2 মে এই বাচ্চাদের ক্লাসের বিষয়। খেলাধুলা শেখানো হয়, কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না বাচ্চাদের। ক্লাসেরটা ক্লাসে শেখানো হয়। ক্লাসের বিষয় কোনোভাবে বাসায় চাপ পড়বে না এবং আনন্দ চিত্তে শিখবে। এই যে এখন 2,000 টাকা ফি, ঠিক আছে। 2রা মে এটা শুরু হচ্ছে বাচ্চাদের ব্যাচে। বাচ্চাদের ব্যাচের আচ্ছা বয়স হচ্ছে 5 থেকে 12। জি জি। আমার এখন কত টাকা দিতে হবে আজকে? 2,000 টাকা। ওটার যে বাচ্চাদের জন্য অ্যাডভান্স একসাথে দিতে হবে নাকি একটু ইনস্টলমেন্ট দেওয়া যাবে? আচ্ছা, ভেঙে দিতে পারবেন, অসুবিধা নেই যদি আচ্ছা, চান। আমি আমার 1,000 টাকা দিচ্ছি আজকে, আর বাচ্চার জন্য একটা অ্যামাউন্ট আমি এখন দিয়ে বুকিং রাখছি। হ্যাঁ। ঠিক আছে, জি জি জি, জি। পাঠিয়ে আসসালাম। মেসেজ দিলে হবে। ধন্যবাদ। জি। স্যার, একটা হ্যাঁ, প্রশ্ন ছিল যে বলুন। একজন প্রশ্ন করেছেন, কোনো একটি পোস্টে তিনি দেখেছিলেন হুম। 19 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত 10 দিনের বুট ক্যাম্প হবে, আজ শুনছেন 22 থেকে 3। হ্যাঁ, কোনটা আমাদের সঠিক? প্রথম প্রথম একটা সার্কুলার ছিল, ওটাকে চেঞ্জ করা হয়েছে। প্রথম একটা সার্কুলার আমরা দিয়েছিলাম, ওটাকে পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, একজন জড়তা দূর করব কিভাবে, জড়তা দূর করবার যে অনুশীলন সমস্তই আমাদের কোর্সে রয়েছে বলেছি। স্যার, কণ্ঠ ভরাট করার ক্লাস কি 10 দিনের ভেতরে? জি। কণ্ঠ স্বরচর্চার লেকচারটি সকল কোর্সে আছে, 10 দিনেরটাতেও আছে এবং 3 মাসেরটাতেও আছে। স্যার, আমার বিষয়টা একটু দেখবেন। কি বিষয় স্যার? প্রমিত উচ্চারণ শিখলে কিভাবে শেখা হয়, অর্থাৎ অন্যান্য কোনো বিষয় বাকি থাকলে শিখতে নাকি? প্রমিত উচ্চারণ বলার জন্য সম্পূর্ণরূপে যা যা করণীয় তা আমাদের কোর্সে অন্তর্ভুক্ত। এটি নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। অফিস শেষ করে বাসায় আসতে রাত 8টা বেজে যায়, একটু দেরিতে শুরু হলে ভালো হতো। না, আমরা 8টায় শুরু করলে শেষ হবে 10টায়। গ্রামে 10টা মানে মধ্যরাত। যে মানুষটা গ্রামে 7টা সাড়ে 8টায় ঘুমায়, তাদের জন্য এটি অত্যাচার হয়ে যায়। তো সে কারণে আপনি 8টায় যদি ঢোকেন, আধা ঘন্টা বাসে বসে বা গাড়িতে বসে আপনি ক্যামেরা অফ করে ক্লাস দেখতে পারেন, আর বাসায় ঢুকেই আপনি ক্যামেরা অন করে ক্লাস শুরু করলেন। এটা অনেকেই কর্মজীবীরা এভাবে করে, কারণ 7:30টার মধ্যে অনেক কর্মজীবী বাসায় ঢুকতে পারে না, আমরা জানি। দৈনিক কাজগুলো কিভাবে করব, দৈনিক কিছু খুব সহজ কাজ দেওয়া হবে, যে চর্চাগুলো করে আমরা একটু ভিডিও, একটা দুটো ভিডিও গ্রুপে জমা দিতে হবে। যার স্যার 10 দিন পরে যে পরীক্ষাগুলো নেবেন, উত্তীর্ণ হবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকুক। হ্যাঁ, মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় যারা, তারা অ্যাওয়ার্ড দেওয়া হয় তাদেরকে, এবং বড় জাঁকজমকপূর্ণ
অনুষ্ঠান করে শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল হলে বিশাল অনুষ্ঠান করে আমরা সেখানে অ্যাওয়ার্ড প্রদান করে থাকি। আহ আচ্ছা, এবার হ্যাঁ প্রশ্নে যাই সরাসরি। ফাহাদ চৌধুরী হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করতে পারবেন এখন। ক্লিক আসসালামু করতে হবে, আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আম, আমি যদি কোর্সটা করি, কোর্স শেষ করার পরে আমার ইচ্ছে হচ্ছে সংবাদ উপস্থাপন করা। তো ওইটা করার জন্য আমাকে মানে প্ল্যাটফর্ম, যে সংবাদ উপস্থাপনা করার প্ল্যাটফর্ম গুলো আছে, ওইগুলাতে আমি কিভাবে যুক্ত হব, বা ওদের যখন ইন্টারভিউ হবে তখন আমি কিভাবে বুঝবো যে ওদের ইন্টারভিউ দিয়েছে? ওরা কি অনলাইনে ইন্টারভিউ ইয়া করে, নাকি ওইটার কোনো সিস্টেম আছে কিনা? ধন্যবাদ। আমাদের আশা করি। নিউজ প্রেজেন্টেশনের ক্লাসেই একটি লেকচার আছে, আপনি নিউজ প্রেজেন্টেশন শিখলেন, এটা প্রয়োগ করবেন কিভাবে, সিভি বানাবেন কিভাবে, সিভি ড্র জি জি। করবেন কিভাবে, সার্কুলার গুলো পাবেন কিভাবে, একেবারে বিস্তারিত কোর্সের মধ্যেও আছে এবং আমাদের সামগ্রিক সহযোগিতাও পাবেন। তবে হ্যাঁ, কোর্সের শর্তে এটা নয় যে আপনাকে আমরা নিউজ প্রেজেন্টার হিসেবে চাকরি দেব। এটা একটু মাথায় রাখতে হবে। জি অনেক, এটা খুব নিম্নমানের প্রতিষ্ঠান বলে যারা ভালো করবেন তাদের আমরা চাকরি দিয়ে দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয় না, শেখায়। ছায়ানট কাউকে সঙ্গীত শিল্পী হিসেবে টেলিভিশনে পাঠায় না, গান শেখায়। ভালো প্রতিষ্ঠান কখনোই এই গ্যারান্টি দেবে না যে আপনাকে চাকরি দেবো, আপনাকে টেলিভিশনে পাঠাবো। কিন্তু হ্যাঁ, আপনি সার্বিক দিক নির্দেশনা, যে কাজটা প্রয়োগ করতে কি করতে হবে, কাজটি পেশাদারিত্বের জায়গায় পৌঁছাতে আপনাকে কি কি করতে হবে, সেই দিক নির্দেশনা আমাদের কাছে সামগ্রিকভাবে সবসময় থাকবে। আশা করি পরিষ্কার। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এমডি সাবিউল কুতুব। জি স্যার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। স্যার আমি প্রথম প্রথম বেচ বা দ্বিতীয় বেচ আছে কি বড়দের জন্য? বড়দের মানে জন্য দুই টেপে, জি, দুই টেপস আছে কি না একটাই শুধু 3 মাসেরটা? না, আমাদের যেটা মৌলিক কোর্স সবই এক। এটা মৌলিক কোর্স শেষ করলে আচ্ছা, কিছু কিছু অ্যাডভান্স কোর্স আছে, সেটি আলাদা। কিন্তু সেটা সরাসরি সার্কুলার দেওয়া হয় না, কেবলমাত্র মৌলিক কোর্সে যারা কৃতকার্য হয় তাদেরকে আমরা কিছু কিছু বিশেষ কোর্সে যুক্ত হওয়ার সুযোগ দিই। কিন্তু আমাদের মৌলিক কোর্স একটাই জি। বড়দের জন্য। 3 মাসের জন্য একটা, স্যার? 3 মাসের জন্য যেটা, ওই 10 দিনের জন্য একই কোর্স। সেটাই। উম, স্যার আহ, আমি কিছুদিন একটা মানে এক ক্লাস নিচ্ছিলাম তো, যদি কিছু না মনে করেন তাহলে আমি যেমন একটা কবিতা আবৃত্তি করতাম আর কি, ভুল ত্রুটি ধরার জন্য। না, আজকে আজকে দেখবেন। সুযোগই, পরবর্তীতে কোনো সময়। আজকে একেবারে সময় আচ্ছা, অনেক বেশি, এবং আপনি বললে ধরো আরো 5 জন বলতে চাইবে এবং শুনতে পারলে আমি সমৃদ্ধ হতাম, কিন্তু একেবারেই সময় হবে। ধন্যবাদ স্যার। আমি আন্তরিকভাবে আপনার দুঃখিত। জন্য। তারপরেও আমাদের গ্রামীণ নম্বরটা যদি আপনার কাছে থাকে, রেকর্ড থাকলে আমাকে পাঠিয়ে দেবেন, ওটা আমি দেখি। গ্রামীণ নম্বরের হোয়াটসঅ্যাপটা আমি নিজে চেক করি। যে আমার ভুলটা ধরার জন্য আর কি আমি। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসিফুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? হ্যাঁ, বলো। আসিফুর রহমান। জি, জি স্যার, আমি একজন বিশেষ প্রস্তাবক হতে যাচ্ছি, যার কারণে মনে করেন আমার গলার খসখস তোমার কথা কাজ বুঝিনি, করে। বুঝিনি। আমি একজন স্টেজ প্রস্তাবক হতে যাচ্ছি। হুম, আমার কথা নিশ্চয়ই। কি স্পষ্ট আসতেছে? মাইক সরিয়ে বললে ভালো হচ্ছে। হ্যাঁ, তুমি একজন স্টেজ উপস্থাপক হতে চাও, এটুকু শুনেছি, আর কিছু? জি হ্যাঁ, তো এই আমার গলার ভিতরে খসখস কাজ করে। আচ্ছা, আপনার প্রশ্নটি বোঝা যায় না, আপনি একটু লিখে দেন, লিখে দেন। আপনি চ্যাট বক্সে লিখে দেন। হ্যাঁ, রবিন, ওনাকে মিউট করো। স্যার, আমি কোম্পানিতে চাকরি করি, একটু পরে অনলাইন মিটিং, আমি কি যেতে পারবো? জি, আমাদের আনুষ্ঠানিকভাবে ক্লাস শেষ, কিন্তু আমি একটু পরিচয় শুনবো আর এই প্রশ্ন উত্তর শুনবো, যেটি ক্লাসের মৌলিক অংশ, মানে অংশও না। আপনাদের খুব তাড়া আছে, নিঃসন্দেহে আমার অনুমতি ছাড়াই চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার যে কোনো ধরনের যোগাযোগে আমাদের অফিসের নম্বরে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়। আর কেউ? স্যার আপাতত আর কারো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা একটু আহ, পরিচয় পর্বটা সারবার। রবিন, তুমি নিজে। হ্যাঁ, আমি রবিনকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। যে কয়জন পরিচয় দিবে 1 মিনিটের মধ্যে, এবং সেই পরিচয়ের কি কি ঘাটতি তুমি একটু ধরে দেবে সকলকে। এবং কোর্স সংক্রান্ত আরো কোনো প্রশ্ন যারা পরিচয় দিতে গিয়ে যদি দেয়, আশা করি তুমি সমাধান করতে পারবা। অতএব বাকি অংশটুকু আরো আধা ঘন্টা তুমি যদি পারো, আধা ঘন্টা 20 মিনিট যত সময় লাগে, তুমি তোমার মতো একটু পরিচালনা করো। হ্যাঁ। জি এম স্যার। সাবিউল কুতুব মনে হয় হাত তুলছে, কিছু বলতে চাই, আমাকে কিছু বলবেন?
আচ্ছা, আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, সাবিউল কুতুব ভাই, আপনি আনমিউট করতে পারবেন এখন। হ্যাঁ, সাবিউল কুতুব, আনমিউট, হ্যাঁ জি বলেন। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। স্যার, ক্লাসগুলা কি আপনি নিজেই নিবেন নাকি অন্য কেউ নিবে সেটা? অনলাইন ক্লাস তিন শতভাগ মাসে আমি নেব, শতভাগ আমি নেব, সেটা বলেছি। জি স্যার। অনেকেরই এরকম প্রতিষ্ঠান প্রধান প্রথম ক্লাস নিয়ে তারপর অন্য স্টুডেন্ট দিয়ে ক্লাস নেয়, আমি সেটা করি না। সব ক্লাস আমি নেব। অনলাইনে 90% ক্লাস আমি নিই, আর 10% ক্লাস জি বিশেষ স্যার। কিন্তু অভিজ্ঞতা বিনিময় করতে আসবেন। ঠিক আছে, আমি থ্যাংক ইউ বিদায় স্যার। নিচ্ছি। সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। রবিন, আপনাদের সাথে এখন এই পরিচয় পর্ব, এবং আপনাদের পরিচয় পর্ব আগে, তারপরে প্রশ্ন থাকলে রবিনকে করতে পারবেন, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় নিঃসংকোচে। আমি বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। 10 দিনের কোর্সে যারা যুক্ত হচ্ছেন তাদের সাথে আমার 22 তারিখ দেখা হচ্ছে। আর এর মধ্যে যারা আসতে চান অফিসে, বিকেল 5টা থেকে রাত 10টা, অফিসে শুধু যোগাযোগ করে আসতে হবে যে আমি আছি কিনা। আপনাদের সকলের জন্য অনেক অনেক মঙ্গল কামনা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের মুখের কথা সমৃদ্ধ হোক, এবং আমরা যা শিক্ষা অর্জন করেছি সেটি যেন শুধু সার্টিফিকেটে না থাকে, সেটি আমাদের প্রকাশে থাকুক। মানুষ সত্যিই বিশ্বাস করুক আমরা শিক্ষিত, এবং আমাদের শিক্ষা আলো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ুক, আলোকিত করুক চারিধার। রবিনকে ধন্যবাদ, উপস্থিত সকলকে আরো একবার আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, রবিন তুমি নিয়মিত করো। ধন্যবাদ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? একটু বলবেন কেউ। শোনা যাচ্ছে। জি, ঠিক আছে। আচ্ছা, আজকে আপনারা যে ক্লাসটি করলেন, ক্লাসের ব্যাপারে যা যা শিখলেন, সেটা আমরা আপনাদের এই আলোচনায় প্রয়োগটা একটু দেখতে যাচ্ছি। আমরা এখানে মূলত বাচিক শিল্পী হওয়ার জন্য এসেছি, বাচিক শিল্প নিয়ে কাজ করার জন্য এসেছি। তো কথা বলতে হবে, সবাই সব জায়গায় এক একজন এক এক পেশায় আছেন। যে যার পেশা থেকে নিজের পরিচয় দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায়। তো সেটা আমরা চর্চা করব। কেননা আপনি যখন আপনার পেশায় থাকেন, তখন আপনার পরিচিত মানুষগুলো আপনার পাশে থাকে, সামনে থাকে, তাদের সামনে আপনি কথা বলেন। কিন্তু আজকে এখন পর্যন্ত যে 30-35 জন আছি আমরা, হয়তোবা কেউ কাউকে চিনি না। তাদের সামনে আপনার নিজের পরিচয় প্রদান করে নিজেকে পরিচিত করা, এটা একটা গুণ বলা যেতে পারে। তো প্রথমেই কে অংশগ্রহণ করছেন? স্যার আমি। জি। স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবিউল কুতুব। আমার পিতা মোহাম্মদ আব্দুল মোতালিব, মাতা ফাতেমা খাতুন। আমি, আমার গ্রামের নাম সোনাতলা, ইউনিয়ন ধনপুর, থানা বিশম্বরপুর, জেলা সুনামগঞ্জ। আমি 1996 সালে আমার নিজ গ্রামে জন্মগ্রহণ করি। দ্বিতীয়তা, 1994 সালে আমি উচ্চ মাধ্যমিক করি মাছিমপুর উচ্চ বিদ্যালয় থেকে। এবং 1910 সালে 2010 সালে আমি ধনপুর আসমত আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করি। বর্তমান ব্যক্তিগত জীবনে আমার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে বর্তমানে আমার নিজ গ্রামে উপস্থিত আছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ। উচ্চারণটা হবে ধন্যবাদ, হ্যাঁ। খুব সুন্দর বলেছেন। সুনামগঞ্জের ভাষা অনুযায়ী খুব চমৎকার হয়েছে। সাধারণত সুনামগঞ্জের ভাষায় মানে কি বলে, সিলেটি ভাষায় কথা বলাটা আঞ্চলিকতা একটা টান থাকে, যেটা আপনার মধ্যে তুলনামূলক কম। তবে বারবার থেমে যাচ্ছিলেন, যেখানে আপনার মনে করে করে বলতে হচ্ছিল। মানে এটাকে জি, আমরা বলতে পারি যে বলার স্পিডটা কম, মানে দ্বিধা, এই জিনিসটা, এই জড়তাটা আমাদের দূর করতে হবে, হ্যাঁ। জি, আয়নার সামনে দাঁড়িয়ে। ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা আরেকজনের কাছে চলে যাই। এমডি ইমন আলী।